হ্যালো এভরিওয়ান। হ্যালো। আচ্ছা, আজকে আমাদের নবনূর পডকাস্টের 66 এপিসোড। আর আমাদের আজকের বিশেষ অতিথি নিশীথ দে। আমরা ওনার মুখ থেকে ওনার পুরো পরিচয়টা একটু শুনবো। হ্যালো। এরকম কনভারসেশন বেশ ডিফিকাল্টই হয় আমাদের মতন মানুষের জন্য। আমাদের মতন মানুষ বলতে আমরা যারা পারফর্ম করি, কারণ পারফর্ম করলে সবসময় সামনে অডিয়েন্স থাকে, তাদের চোখের ভাষা বোঝা যায়, হ্যাঁ। তাদের হাসি দেখা যায়। এবং সেই হিসেবে তারা কি চাইছে সেটা আহ, কিছুটা বুঝে ফেলাও সহজ হয়। কিন্তু হুম। এখানে আমি জানছি যে অনেকে দেখছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। তো কি পরিচয় যে আসলে দেব নিজের, সেটাও একটা কঠিন ব্যাপার। তবে সংক্ষেপে নিজের একটা পরিচয় দেয়াই যায়। আমি নিশীথ দে। আমাকে সেতার শিল্পী হিসেবেই মানুষ এখন চেনে। এবং খুব অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে সেতার শিল্পী হিসেবে যে আমার আজকের পরিচয়, সেটা একেবারেই প্ল্যান্ড না। আমার কখনোই মনে হয়নি যে আমি সেতার শিল্পী হতে চাই, বা সেতার শিল্পী হিসেবেই আমি একসময় পরিচিত হব, এমন কোনো পরিকল্পনা কখনোই ছিল না। তো একভাবে বলা যেতেই পারে যে এই আজকের সেতার শিল্পী যে পরিচয়টা, সেটা আমি যতটুকু বেছে নিয়েছি, তার থেকে পরিচয়টাই আমাকে বেশি বেছে নিচ্ছে। আমার পড়াশোনা, আমি জন উইলসন স্কুলে পড়েছি, এবং সেটা বহু বছর আগে। জন উইলসন স্কুল অনেকে হয়তো চিনতেও পারে, আবার নাও চিনতে পারে। কিন্তু খুব নাম করা একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এখনো আছে, এখন সেটা বেশ বড়। হুম। তো সেখান তার আগেও একটা স্কুল ছিল, তবে মূল স্কুলিং আমার জন উইলসন স্কুলেই হয়। এবং আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি, তখন থেকে আমার সেতারের জার্নি শুরু। মানে 20 বছরও পার হয়ে গেল এখন। এবং আমরা, আমার বাড়ি, আমার যেই পরিবারে আমার জন্ম বা জন্মের সৌভাগ্য হলো, তার আমি ছাড়া আগের 3 জেনারেশন অথবা প্রজন্ম থেকেই আসলে বাংলাদেশে বেশ অন্যতম সাংগীতিক পরিবার হিসেবেই আমার পরিবারকে সবসময় গণনা করা হয়। হুম। আমার বড় দাদু, অর্থাৎ আমার দাদুর যিনি বাবা ছিলেন, প্যারীমোহন দে, উনি শখেই আসলে বাঁশি এবং ক্ল্যারিনেট বাজাতেন যতটুকু আমি শুনেছি। তবে মূল সঙ্গীতের প্রসার শুরু হয় আমার দাদু, যিনি উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, পণ্ডিত মিথুন দে। ওনাকে ধরেই আসলে ফর্মালি শুরু হয়। এবং ওনাকে আমি দেখতে পাইনি, উনি আমার জন্মের বছরখানেক আগেই উনি প্রয়াত হয়েছেন। এরপর আসে আমার বাবা, সঞ্জীব দে, যিনি বাংলাদেশের অন্যতম উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষাগুরু হিসেবে পরিচিত ছিলেন। ওনাকে হারিয়েছি এই জানুয়ারির 20 তারিখে, এই মাসেই 4 বছর পূর্ণ হবে। তো তাছাড়াও আমার কাকা শ্রী অসিত দে, উনিও বাংলাদেশের অন্যতম গুরুদের মধ্যে প্রচন্ড বিখ্যাত। আহ, এবং তাছাড়াও আমার জেনারেশনে আমার যারা ভাই বোন আছে, তারা বেশিরভাগই আসলে দেশে কেউ থাকে না, বেশিরভাগই আচ্ছা। আমেরিকাতে থাকে। এবং খুব কম দেখা হয়, যদিও আমার প্রচন্ড কাছের আমার প্রত্যেকটা ভাই বোন। হুম। কিন্তু দেশে খুব কমই থাকে। আমি আর আমার 2-1 জন ভাই ছাড়া আমরা কেউই দেশে থাকি না, সবাই বিদেশে থাকি। এবং আমাদের পড়াশোনাও, যেমন আমার পড়াশোনা হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে এবং বিজনেসে। আচ্ছা। এবং আমার যারা ভাই বোন আছে, এরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে পড়েছে, এবং যে যার কর্মস্থলে খুবই উন্নত অবস্থানেই আছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই ছোটবেলা থেকেই একটা সাংগীতিক শিক্ষা ছিল বাড়িতে। আচ্ছা। সেটা বাড়িতে সাংগীতিক আবহাওয়ার কারণে কিছুটা কিছুটা আমাদের আমাদের আগের জেনারেশনের, মানে বাবা কাকা পিসিদের আহ পৃষ্ঠপোষকতায়, যে আমরা এরকম একটা সাংগীতিক পরিবার, তোমাদের ধরে রাখার জন্য কিছু তো জ্ঞান দরকার আছে। তো সেরকম কিছুটা ট্রেনিং। তো এর মধ্যে থেকে আমি মূলত আমার সকল ভাই বোনদের মধ্যে সেতারটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছিলাম বলে মনে হয়। আহ, যেই কারণে সেতার শিল্পী আজ হয়ে গেলাম, কি 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 করে যেন। এবং আমার সেতারের জার্নিটা শুরু হয় 2004, 3, 4, 4, 5 এমন সময়। খুব ছোটবেলায় আমার সঙ্গীত শিক্ষাও চলতো, এবং কিছুটা খেলার ছলেই বলা যায়, বাড়িতে ক্লাস হতে থাকতো, আমি হয়তো আশেপাশে খেলতাম। বলতো হুম। বাবা, বলতো সা রে গা, এরকম ভাবে। আর আমাদের বাড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে যারাই আমাদের বাড়িতে নতুন প্রজন্ম জন্মেছে, তারা বাবা মা বলার পরে অন্য কোনো কথা বলা শুরু করার আগে তারা বন্দিশ গাওয়া শিখে গেছে।
এবং একেবারেই অবচেতন মনে, কারণ সারাটা দিন যদি হচ্ছে বাড়িতে এরকম বিভিন্ন কম্পোজিশন চলতে থাকে, শত শত স্টুডেন্টস আসে বাড়িতে, হ্যাঁ। তো যা শোনে তাই তো শেখে। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আমিও বাবা মা বলার পরে কম্পোজিশনই গাইতাম এবং কথা বলা আস্তে আস্তে শুরু করলাম। তো ছোটবেলায় একটু তবলা ট্রেনিংও ছিল, কিন্তু সে তার কি করে যেন সে তার হয়ে গেল, কি করে না, ইনফ্যাক্ট ওই গল্পটাও মনে আছে, আমি একটুখানি বলতে পারি। ইয়েস। তো সঙ্গীত সঙ্গীত পরিবারের আহ ছেলে মেয়েদের সাধারণত সঙ্গীত অফিসিয়ালি বা ফর্মালি শুরু হয় একটু দেরিতে। সেটার একটা কারণ আছে, সেটার কারণটা হচ্ছে আপনি যা সারাদিন শুনবেন তাতে খুব স্বাভাবিকভাবে আপনি বিরক্ত হবেন। তো আমারও এর ব্যতিক্রম ছিল না, সারাটা দিন গান শুনতাম। তো মনে হতো যে গান করার তো আসলে কিছু নেই, সারাদিনই শুনি। তো আমার বাবা মা এটা নিয়ে প্রচন্ড আহ মন খারাপ ছিল যে আমার ছেলেকে দিয়ে কিছুই হবে না আসলে। তারা ছোটবেলায় আমাকে বিশেষ অনেক অনুষ্ঠানে নিয়ে যেত এবং আমার তেমন হ্যাঁ। কোনো আসলে ইন্টারেস্ট ছিল না। কিন্তু আরেকটু বড় হওয়ার পরে সম্ভবত ডিডি বাংলার 50 বছর পূর্তি ছিল, সেই অনুষ্ঠানে পণ্ডিত বুধাদিত্য মুখার্জি নামে একজন সেতার, ওই প্রথম আমি ঠিক মতন সেতার যন্ত্রটা দেখলাম। এবং কালো রঙের একটা অসাধারণ সুন্দর সেতার ছিল এবং অসাধারণ উনি বাজালেন। এবং ঠিক সেই মুহূর্তে আমি আমার বাবাকে মুখ ফুটে বলেছিলাম যে বাবা, আমার তো সেটা শিখতে হবে। গল্পটা এত আগের, আমারও আসলে মনে নেই যে আমি আসলে সিরিয়াসলি বলেছিলাম নাকি এমনি মুখ থেকে বেরিয়ে গেছিল। কিন্তু সেই সময়ে খুব সুন্দর একটা মেলবন্ধন হয় সময়েরই। আমার শ্রদ্ধেয় কাকা অসিত দে এবং আমার প্রথম গুরুজি শেখ সাত্তার মোহাম্মদ, তারা দুজনেই 2004-এ প্রায় প্রায় 22 বছর দিল্লিতে থাকার পরে হ্যাঁ। তারা দুজন একই সঙ্গে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন যে আর দিল্লিতে থাকবো না, এবার বাংলাদেশে চলে আসবো। আচ্ছা। এবং তারা বাংলাদেশে চলে আসেন। এবং আহ, ওই সময়টাতেই আমি সেটা শেখার যে ইচ্ছা সেটা আমি প্রকাশ করি। এবং এত সুন্দর ব্যাটে বলে সব মিলে যায় যে আমার গুরুকেও, আমি প্রথম গুরুকেও খুব কাছে পাই এবং উনি আসার কিছুদিন আগেই আমি বলি যে আমি এই ইনস্ট্রুমেন্টটা শিখতে চাই। ব্যাস, সেটার শিক্ষা শুরু হয়ে যায়। এবং তখন সেখান আপনার থেকে বয়স কত ছিল, আমি যদি একটু ইন্টারাপ্ট করি? ক্লাস 4-5-এ একটা ছেলের বয়স কেমন থাকে আমারও মনে আচ্ছা। নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো সেই ক্লাস সময় ফোর আমার ফাইভ যদিও ক্লাস 4-5-এ, হ্যাঁ। আচ্ছা। আমার একটা বার্থ ডিফেক্ট ছিল পায়ে, যে কারণে আমার আচ্ছা। স্কুলিং একটু দেরিতে শুরু হয়েছিল, সামান্য হুম বছর খানেক। তো হুম আমি হুম। ক্লাসে আমার বাকি সহপাঠীদের থেকে 1-1.5 বছর 2 বছরের বড় ছিলাম। আচ্ছা তো আচ্ছা। ক্লাস 4-5-এ একটা ছেলের বয়স যাই থাকে না কেন, তার থেকে ধরেন 1-1.5 বছর বেশি ছিল আমার। হুম 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 উম, হুম। তো সেখান থেকে শুরু হয় এবং 2009-এ 2008 কিংবা 9-এর মার্চে আমি আমার প্রথম গুরুকে হারাই। উনি প্রয়াত হন। বেশ আচ্ছা। কিছু অসুস্থতা ওনাকে ঘিরে ধরেন এবং হঠাৎ করেই উনি আসলে মারা যান। এবং এরপরে সে তার এর যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু সেই সময়টায় একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে। আমার গুরুজি মারা যাওয়ার 2-3 মাস আগে DD7-এই আমার দ্বিতীয় যিনি গুরু, যার কাছে আমি গেলাম, হুম ওনার হুম। একটা পারফরমেন্স টিভিতে চলে। এবং আমার প্রথম গুরু, উনি প্রচন্ড ফিজিক্যালি উনি প্রচন্ড স্ট্রং ছিলেন, আমি এত বছরে কখনো ওনাকে অসুস্থ হতে দেখিনি। তো উনি আচ্ছা। যে হঠাৎ করে এরকম মারা যাবেন সেটা তো আসলে আমরা কল্পনাও করিনি। তো সেই সময়টাতে উনি আহ, যখন DD7-এর অনুষ্ঠানটা চলছিল তখন উনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে ঋষিত, অসাধারণ একজন সেতার শিল্পী টিভিতে বাজছে, আমি চাই তুমি বাজনাটা দেখো। এবং আমি দেখেছিলাম। তো তখন উনি আমার বাবাকে ফোন করে বলেন, আমার বাবা ছিলেন সঞ্জীব দে, তো সন্দীপ দা ডাকতো বেশিরভাগ হুম মানুষ তাকে, তো ফোন করে হুম হুম। সেই দিন রাতেই আমার গুরু আমাকে ফোন করে বলে যে সন্দীপ দা, কখনো যদি আমার কিছু হয়ে যায় আমি চাই নিশীথ ওনার কাছে শিখুক। এবং তার 2-3 মাস পরেই উনি আসলে মারা যান। এবং যেহেতু উনি বলে গেছিলেন, তখন আমরা অনেকেই শিখতাম তার কাছে, কিন্তু আমি বেস্ট স্টুডেন্ট ছিলাম ওনার। তো ওনাকে আমরা যোগাযোগ করি এবং উনি পুরো গল্পটা শোনেন। এবং উনি খুব বড় মাপের শিল্পী ছিলেন ইন্টারন্যাশনালি। হ্যাঁ। তো উনি কিছু চিন্তা না করেই উনি সিদ্ধান্ত নেন যে উনি বাংলাদেশে আসবেন এবং আমাদের শেখাবেন। যেই কারণে আমার দ্বিতীয় গুরুজির কাছে আমার সেটা শেখা শুরু হলো। বাংলাদেশেই উনি আসতেন ইন্ডিয়া থেকে, আমাদের বাড়িতেই থাকতেন। এবং প্রায় 4-5 বছর আমি ওনার কাছেই শিখি। যদিও তখন আসলে অনলাইনেও যে সঙ্গীত শেখা সম্ভব, সেটা আসলে তখনও কারো মাথায় আসতো না। এটা তো হ্যাঁ। আমরা কোভিড থেকে শিখলাম হ্যাঁ যে হ্যাঁ। হ্যাঁ, এরকম একটা ঘটনাও সম্ভব। তখন এত কিছু মাথায় ছিল না। তো গুরুজি 3-4 মাস পর পর আসতেন, ওখানেও একটা খুব বড় চাকরি উনি করতেন। তো এর মাঝখানেও উনি সময় বের করে ছুটি নিয়ে উনি ঠিকই বাংলাদেশে আমাদের আসতেন। এরপরে 2000 সম্ভবত 15 কিংবা 16-র দিকে বেঙ্গল ফাউন্ডেশনের নাম নিশ্চয়ই শুনেছেন। জি। তাদের পরম্পরা নামে একটা স্কুল শুরু হয়। হ্যাঁ। এবং ইনস্ট্রুমেন্টাল ডিপার্টমেন্ট যখন শুরু হয়, সেই ডিপার্টমেন্টের প্রথম ছাত্র হচ্ছে আমি। এবং সেই ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করিনি,
2014 সালেই আমি অলরেডি বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে আমি সোলো বাজিয়েছিলাম। 2012 থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, এবং হ্যাঁ। 14 সালের ইয়াংগেস্ট পারফর্মার ছিলাম আমি। এবং এর পরেই পণ্ডিত কুশল দাস উনি আমার বাজনা শোনেন, এবং উনি স্পেসিফিক্যালি বলেন যে এই ছেলেটার সাথে আমি দেখা করতে চাই। এবং উনি যখনই বাংলাদেশে আসে, আমি গিয়ে দেখি আমার আইডি কার্ড রেডি, এতগুলো স্টুডেন্টের মধ্যে যারা অলরেডি এনরোল হয়ে গিয়েছিল ভোকাল বা যা বাকি ডিপার্টমেন্ট আছে, আমাকে একটা আইডি কার্ড দেওয়া হলো। সেই হুম। আইডি কার্ডের মধ্যে রোল নাম্বার ছিল 1, এবং সেই আইডি কার্ডটা আমার কাছে এখনো আছে। এবং অটোমেটিকলি আমি বেঙ্গলের একমাত্র স্টুডেন্ট হয়ে যাই যে অ্যাপ্লাই হ্যাঁ। করেনি। এবং আচ্ছা। সেখান থেকে আমার সেটা শেখা আবার নতুন করে শুরু হয় পণ্ডিত কুশল দাসের কাছে। এরপরে অনেকগুলো বছর কেটে গেল, আমি বিদেশে ট্যুর করতে গেলাম, প্রচুর শত শত অনুষ্ঠানে বাজালাম, এখন প্রচুর স্টুডেন্টস আমার। এবং কি করে যেন এই আমার বাড়ি ঢাকা শহরের মগবাজারে, একটা বিশাল বড় বাড়িতে আমি থাকি, এবং হুম। আমার তেমন কোনো ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কিছু নাই। কিন্তু আমি এখানে বসে আমি সারাদিন সেতার বাজাই, এবং আমার সারা দুনিয়াতে স্টুডেন্টস, এবং তারা কি করে আমাকে খুঁজে বের করলো সেটাও অদ্ভুত। আমিও কি করে বসে এখানে বসে সারা পৃথিবীতে সেটা শেখাচ্ছি, সেটাও অদ্ভুত। এবং কি করে আমি আসলে সেতার শিল্পী নিষিদ্ধ হয়ে গেলাম, সেটাও অদ্ভুত। তো এই যে অদ্ভুত অদ্ভুত বলার যে কারণগুলো, সেটার একটা ছোট ব্যাখ্যা আপনাকে দিলাম। তো ইন শর্ট, আমি যেটা আপনাকে বললাম, যে আমার পড়াশোনা যেহেতু ব্যবসায় ছিল, তো সেই রিলেটেড প্রচুর চাকরি আমি করেছি। এবং এখন এই যে আমি সেতার শিল্পী, এবং হুম। এই যে আমার একটা ফাইন্যান্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড, এই সবকিছুর মেলবন্ধনে বেশ কটি জায়গায় আমি কাজ করি, বেশ ইম্পর্টেন্ট কিছু পজিশনে। তো হুম। দিনের বেলায় আমি খুব সকালবেলা উঠে সেতার শিল্পী হয়ে যাই, মাঝখানে দুপুর থেকে রাত পর্যন্ত আমি বিভিন্ন প্রফেশনাল কাজবাজ করে বেড়াই, আবার রাত হলে আমি আবার সেতার শিল্পী এবং টিচার হয়ে যাই। তো এই কারণেই আমি বলেছিলাম আমার ফুল টাইম সিতার প্লেয়ার উইথ মাল্টিপল ডে জবস। তো আমি জানি না এটা আমার জন্য যথেষ্ট ইন্ট্রোডাকশন কিনা, কিন্তু আমি যতটুকু কম কথায় সম্ভব গুছিয়ে আমার একটা পরিচয় পর্ব দেওয়ার চেষ্টা করলাম। না, আপনি চমৎকার ভাবে এত ডিটেলসে হচ্ছে আপনার পরিচয়টা ব্যাখ্যা করলেন। মানে আমি অবাক হুম, হয়ে গেছি, আমি শুধু শুনতেছি যে আপনি বলতেছেন, এত হুম, সুন্দর করে আপনি কথা বলতেছেন, আমি হুম, শুনতেছি। হুম। বুঝলেই হয়েছে হ্যাঁ, হ্যাঁ, কি বুঝি। বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে আমাদের অডিয়েন্স যারা আছে তারাও বুঝতে পারবে আপনি একজন চমৎকার বক্তা, যেটা না বললেই নয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আপনার আপনার হচ্ছে ক্লাসের কথা যেহেতু বললেন, আমি আপনার হ্যাঁ, বেশ কয়েকটা ক্লাস দেখলাম। আপনার হচ্ছে যে মানে শেখানো ইংলিশের ফ্লুয়েন্সি এত হুম, অসাধারণ যে ওইটারও হুম। প্রশংসা করতে হয়। হ্যাঁ, এবং সেটার প্রশংসা সরাসরি আমার বাবা মাকে দিতে হবে। কেন? কারণ তারা ছোটবেলা থেকে আমাকে এত ভালো ভালো স্কুলে পাঠিয়েছে, এডুকেশন লেভেল ওয়াজ টপ নচ। এবং আমার যারা টিচার ছিল, যেরকম জন উইলসন স্কুল ইটসেলফ ইটস আ রিয়েলি ব্রিলিয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এবং দেশের খুব ভালো ভালো ছেলেমেয়েরা, আমার সময়ই খুবই ভালো ভালো ছেলেমেয়েরা আমার সাথেই পড়েছে। হুম। খুব ভালো ভালো বন্ধু আছে আমার, যারা সবাই খুবই ভালো ভালো জায়গায় কাজ করে এখন সারা ওয়ার্ল্ডেই। এবং যেহেতু আমি খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, তো সেই স্কুলগুলোতে আমাকে ইংলিশেই কথা বলতে হতো। আর তাছাড়া এত কার্টুন দেখতাম ছোটবেলায়, হুম। সবকিছু মিলে আসলে কিভাবে জানি হয়ে গেল। ভেরি হ্যাপি দ্যাট ইউ ফাউন্ড মাই, ইফ আই এম নট রং, তাহলে আপনি গুরুকুলের টিউটোরিয়ালস দেখেছেন বোধ হয়। জি, জি, গুরুকুলের হ্যাঁ, টিউটোরিয়াল দেখেছিলাম, ইয়েস। হ্যাঁ, আমরা এটা নিয়েও একটা গল্প আছে, আমরা যখন আর হ্যাঁ। কোনো গল্প খুঁজে পাবো না তখন এই গল্পটাও আপনাকে বলবো। না, আপনি চাইলে এখনই বলতে পারেন যেহেতু কথার প্রেক্ষিতে Sure. চলে আসছে। হ্যাঁ। তো আমার কাছে প্রথম সেতার স্টুডেন্ট শিখতে আসে হচ্ছে 2013 সালে, কোনো হ্যাঁ। একটা অনুষ্ঠানের পরে। হুম। তো সেই সময়টায় সেতার, যখন আমি কাউকে বলতাম যে আমি তো সেতার শিখি, হ্যাঁ। সেই সময়টায় সেতার ছিল একটা বয়স্কদের যন্ত্র, যেটা বিটিভিতে গানের পেছনে বাজতে দেখা যায়। তো হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করতো যে ওই সময়টায়, যে গিটারের সময়, কিবোর্ডের সময়, তুমি কেন সেতার বাজাবা? হ্যাঁ। তো সেটার উত্তর তো আসলে তখন দেওয়া খুব ডিফিকাল্ট ছিল, যে আমি কেন আসলে সেতার বাজাই। হুম। তো আমার বয়সে যে সময় ছেলেদের প্লে স্টেশন বা নিনটেন্ডো বা হাবিজাবি ওই সময় যা যা পাওয়া যেত, তো আমি খুবই হোম, কি বলে, হোম সিক ছেলে ছিলাম। আই হুম। ওয়াজ নট আউট গোয়িং এট অল। হুম। আমার বন্ধু বান্ধব প্রচন্ড সীমিত ছিল সবসময়। হুম। হুম। এবং আমার জন্য প্লে স্টেশন ছিল হচ্ছে সেতার, আচ্ছা। এটা করেই আমার ভালো লাগতো। তো এই সেতার
বাজাতে গিয়ে যখনই কোনো অনুষ্ঠানে আমি বাজাতাম, এবং আমার জেনারেশনের সব, আমি মোটামুটি কনফিডেন্ট যে ক্লাসিক্যাল মিউজিকে ইনস্ট্রুমেন্টাল ভোকাল যাই বলেন না কেন, আমার জেনারেশনের আমি প্রথম শিল্পী যে পারফর্ম করে। আচ্ছা। এরপরে আমার জেনারেশনের অন্যান্য অনেক শিল্পী আগামী 4-5 বছরে আস্তে আস্তে আসে, বিশেষ করে গত 10-12 বছরে। এবং কিন্তু সেই সময় আমি একাই ছিলাম, আমার বয়সের আর কেউ তখন পারফর্ম করতো না ক্লাসিক্যাল। হুম তো আস্তে আস্তে হয়তো অনুষ্ঠানগুলো খারাপ হতো না, কারণ আমি আসলেই খুব রেয়াজ করতাম, প্রচন্ড সিরিয়াস ছিলাম আমি সেটা নিয়ে। তো সেই সময় থেকে আস্তে আস্তে আমার অনুষ্ঠানের পর পর মানুষের একটা অনুপ্রেরণা কাজ করতো। এবং আহ, কি প্রত্যেকটা অনুষ্ঠানের পরে কেউ না কেউ এসে আমাকে বলতো আমি আপনার কাছে সেটা শিখতে চাই। তো তখন তো আমি ছোটও ছিলাম, আর কিভাবে শেখাতে হয় এটা তো আসলে মাথায় থাকতো না। তো হুম বা বুঝতে পারতাম না। তো আমি 2012-তে বা 13তেই সম্ভবত, আমি 12তে আমি একটা মেয়েকে, যে যার বয়স আমার খুব কাছাকাছি ছিল, তো ওকে হুম দিয়ে কোনো একটা কারণে গান হয়নি। তো আমাকে বললো যে দাদা আমি আপনার কাছে সেটা শিখবো। হ্যাঁ, তুমি করে ডাকতো যে তোমার বয়স খুব কাছাকাছি ছিলাম। হুম হুম আমি তো জানি না তোমাকে কি শেখাবো, তুমি আসো। তো এরকম করতে 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 2018 পর্যন্ত আমি যাই, যেখানেই যে কোনো একটা অনুষ্ঠানে বাজাতাম, এরপরেই খালি স্টুডেন্ট আসতো। তো এত না শেখাতে আমার সেই মুহূর্তে ভালো লাগছিল না। ওই সময় আমি বোধহয় যাত্রার সিইও ছিলাম 2018-র দিকে। তো সেই আচ্ছা। চাকরিটা আমি ছেড়ে দিই। সেটাও খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো সেটা আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর এবং তার পরবর্তী বছরই তো আসলে কোভিড হিট করে। হিট করে, তো ওই ইয়েস। সময়, হ্যাঁ, তো গুরুকুল নামে একটা অনলাইন লার্নিং একাডেমি, যেটা তখন আধা সরকারি ছিল, এবং দে ওয়ার হিউজ। খালি ওদের ব্র্যান্ডিং অত বেশি ছিল না দেখে আমরা নাম একটু কম জানি। তো হুম তারা আমাকে অ্যাপ্রোচ করে যে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা অনলাইন লার্নিং লার্নিং একাডেমি, আমরা আমরা খুব চাই যেন আপনি এরকম একটা মিউজিক নিয়ে কিছু একটা করেন। তো মিউজিক নিয়ে কি করব, আর দে ওয়ার অলসো অফারিং মি মানি। তো আমি ভাবলাম আমি সে তার টিউটোরিয়াল বানাই কিছু। হ্যাঁ। সেটার মূল কারণটা ছিল যে তখন বাড়িতে যারা স্টুডেন্ট আসতো, এত ট্রাফিক ছিল আর এত দূর দূর থেকে আসতো, যে যা যা দেখিয়ে দিতাম সেটা বাড়িতে যেতে যেতে ভুলে যেত। আর তাছাড়াও এত মানুষ সেটা শিখতে চাইতো, আর সেটার ইজ নট এক্স্যাক্টলি আ ভেরি ইজি টু লার্ন ইনস্ট্রুমেন্ট। হুম হুম একটু হুম একটু একটু আহ, একটু পরিশ্রম করতে হয়, ইম্পসিবল না, কিন্তু একটু পরিশ্রম লাগে। তো সেটা করতে করতে আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি টিউটোরিয়াল বানাই। টিউটোরিয়াল বানালে যেই আমার কাছে আসবে সেটা শিখতে, আমি বলবো তুমি এটা দেখো। তো তুমি এটা দেখো, তোমার যদি পরেও আলটিমেটলি মনে হয় যে না তুমি অ্যাকচুয়ালি সেটা শিখতে চাও, তারপরে তুমি আমার কাছে এসো। তো 2018 সালে আমি এই টিউটোরিয়াল গুলো বানানো শুরু করি। তো আচ্ছা। টিউটোরিয়াল বানাতে বানাতে, এবং সেটা বাইলিঙ্গুয়াল করি, একটা ইংলিশে এবং সেটা করেসপন্ডিং একটা বাংলা লেসনও ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন। জি। প্রত্যেকটা লেসনেরই বাংলা এবং ইংলিশ ভার্সন আছে। হ্যাঁ। এবং সেটা নিয়ে আমি এরকম একটা ওয়েবসাইটও বানাই, যেখানে আমি এরকম একটা বইয়ের মতন আকারে আমি টিউটোরিয়াল দিতে থাকি। তো সেটা 2019-এর শেষের দিকে বা 2020-এর শুরুর দিকে, যখন এখানে লকডাউন শাটডাউন এসব শুরু হয়, তো হ্যাঁ। তখন স্বাভাবিকভাবে আমার গুরুকুলের স্টুডিও যাওয়া বন্ধ হয়ে গেল, এবং আমি বাড়ি থেকে কয়েকদিন ভিডিও করে দিলেও পরে আই লুজ ইন্টারেস্ট ইভেন্চুয়ালি। তো প্রায় 6-7 মাস আমি আর ভিডিও দেই নাই। সেটার সাথে একটা করেসপন্ডিং ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, যেখানে আমি বারবার বলতাম যে আপনাদের কারো কোনো অসুবিধা হলে আমাকে মেল করবেন। বাট আই জি। ডিডন্ট রিয়েলি মিন যে আমি আসলে গেম ইনবক্স চেক করব। তো কোনো একদিন সকালবেলা আমার মনে হলো যে আমি দেখি তো ইমেলটাই কি, এবং আমি তো পুরা বোকা হয়ে গেলাম যে হাই হাই এটার মানে কি। আই গট ওভার 700 মেলস ইন 6 months What? from the entire world. Those videos were never boosted, they were never paid for, কোনো প্রমোশনের কোনো কিচ্ছু নাই। 700 mails from all over. I even got mail from Afghanistan. Can you believe it? যে Oh একটা লোক my বসে আমার সেতার God. ভিডিও, আমার সেতার টিউটোরিয়াল ভিডিও দেখে, এবং তারা সবাই আমাকে আঙুলের ছবি পাঠায়, তারা ভিডিও করে করে পাঠায়, আমাকে ফ্যান আর্ট পাঠায়। হ্যাঁ, এবং হচ্ছে আরো কি কি যে পাঠায়, যে হচ্ছে উই আর অ্যামেজিংলি ইনফ্লুয়েন্সড বাই ইয়োর সেতারা টিউটোরিয়ালস। এর থেকে বেটার টিউটোরিয়াল সেতারা টিউটোরিয়ালস আমি কখনো দেখি নাই। এন্ড আরো কি কি যে কথাবার্তা, এবং আমি চিন্তাও করতে পারি নাই যে অ্যাকচুয়ালি আমার টিউটোরিয়াল ভিডিও দেখে পিপল গট দ্যাট ফান। The mail started coming in because I stopped posting videos and people were waiting. সো আপনি আজকে একটা সেতার টিউটোরিয়ালে যদি আপনি দেখেন যে 1,500 আহ 1,500 ভিউ হচ্ছে অর্গানিক্যালি, 1,500 ভিউ একটা সেতার টিউটোরিয়াল, ইট মাইট নট সিম লাইক মাচ, ইটস নট কেটি পেরি, ইটস নট সামথিং ভেরি পপুলার অর পপ কালচারের মধ্যে এটা পড়ে না। কিন্তু 1,500 মানুষ অ্যাকচুয়ালি সারা দুনিয়া থেকে সেটার টিউটোরিয়ালস দেখে, এন্ড আই হ্যাভ ওভার 100 ভিডিওস। হ্যাঁ, হুম হুম এবং সেটা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করছে, দ্যাট মুভ মি আ লট।
এবং হুম, সেই সময়টা আমার মনে হলো যে আমি আর কখনোই চাকরি করবো না। হ্যাঁ, আই উইল সেট আপ সামথিং এলস, কিন্তু আই উইল হ্যাঁ, বি আ সিজার টিচার। হ্যাঁ। হ্যাঁ, এবং এই যে হিয়ার আই এম, যে কারণে আপনিও আজকে আমাকে পডকাস্টে ডাকলেন। হ্যাঁ, আমি যদি খালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতাম তাহলে আপনি আমাকে ডাকতেন না। না, ইউ কল মি অবশ্যই বিকজ ডাকতাম। অফ মাই সিতার। না, না, আপনি আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হইলেও ডাকতাম, কিন্তু তখন হচ্ছে ওই বিষয় নিয়ে আচ্ছা, আলোচনা ওকে, ঠিক করতাম। আছে, আমি নেক্সট শোতে আমি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, হ্যাঁ নেক্সট শোতে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমাদের মনে হ্যাঁ, হয় ও কিছু একটা হয়ে গেছিল। হ্যাঁ, 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 একটু ইন্টারনেটের ঝামেলা হচ্ছিল। আর হচ্ছে কি জানি বলে যে মানে ইংলিশে হচ্ছে যে মানে সিটারের মানে কি বলবো এটা, যে অনলাইন যে ক্লাস এটা হচ্ছে যে আপনারটা মানে বাদে আর তেমন কিছু আমি খুঁজেও পাইনি। মানে আহ, খুঁজে পাইনি আছে বলতে হচ্ছে মানে যে কোয়ালিটি, উম, কোয়ালিটি হচ্ছে খুব মানে ভালো ডিটেইল। না। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, মাত্র আপনার কথা হচ্ছে একটু কেটে কেটে আসছে, আমি বুঝতে পারিনি। আপনি মনে হয় বলতে চাচ্ছিলেন যে মানে কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি, বা হচ্ছে কোয়ালিটি ভালো না আর কি, যে টিউটোরিয়াল গুলো আছে মানে আপনারটাই হচ্ছে বেটার। হ্যালো। আচ্ছা, আমাদের একটু ইন্টারনেটের ঝামেলা হয়ে গেছে, এটা বাংলাদেশে সবসময় হয়। মানে যারা আমাদের গেস্ট আসেন, ইন্টারনেটের কি জানি একটা ঝামেলা হয় সবসময় বাংলাদেশে, ইন্টারনেট কবে ঠিক হবে আমরা জানি না। আমার ইন্টারনেট বেশ ভালো, খুবই ভালো। ইনফ্যাক্ট আমার প্রায় 40 এমবিপিএস আমি কনস্ট্যান্ট পাই, আমি জানি না আজকে কি হচ্ছে। মেবি ইটস আচ্ছা, নট আ গুড ডে। না, অসুবিধা নেই, আমরা আবার শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমি যেটা বলতে ওকে। চাচ্ছিলাম একটু আগে, সেটা হচ্ছে আপনার মানে টিউটোরিয়ালের হচ্ছে যে মানে কোয়ালিটি খুবই ভালো, যেগুলো হচ্ছে যে মানে অন্যান্য যে ভিডিওগুলো আছে মানে ওগুলো কোয়ালিটি খুব একটা ভালো না, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আপনারটা বেটার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, গ্রেট। আমি এগুলো শুনতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি তার আগে দুনিয়ার সব টিউটোরিয়াল দেখে ফেলছি, যে আমার মনেই হচ্ছিল যে না, আমি করলে তো আমি এর থেকে বেটার করবো। হ্যাঁ, এবং আপনি আপনি করেছেনও। থ্যাংক ইউ। কিন্তু আমি অলসো আই উড লাইক টু অ্যাড যে এই জিনিসটা যখন আমরা শুরু করি এবং মোটামুটি একটা সাকসেসফুল রেসপন্স আমরা পাই, হুম, আমি স্ক্রিপ্ট করে এবং গাইড করে আরো 3টা টিউটোরিয়াল কিন্তু আছে যেগুলো আমি নিই না, কিন্তু দে ওয়ার কাইন্ড অফ স্ক্রিপ্টেড এন্ড লিটল ডিরেক্টেড ফ্রম মি এজ ওয়েল। সেটা হচ্ছে ভায়োলিন গুরুকুল একটা আছে, বাঁশুরি গুরুকুল একটা আছে, যেখানে আমরা যে বাঁশের বাঁশি ইন্ডিয়ান, হুম। সেখানে তবলার একটা টিউটোরিয়াল আছে। এবং আই ক্যান ভাউচ ফর অল অফ দিজ, যে দিজ আর দ্য বেস্ট টিউটোরিয়ালস ইউ আর গোইং টু ফাইন্ড দ্যাট আর ফ্রি অনলাইন। আপনি কোনো একটা সময় করে আপনি বাকিগুলোও দেখবেন, আমি শিওর আপনার ইকুয়ালি ভালো আচ্ছা, লাগবে। সেটার মধ্যে ভায়োলিন যে গুরুকুল আছে, আমার একটা ফ্রেন্ড সঙ্গীতা চক্রবর্তী, অসাধারণ ভায়োলিনিস্ট। ও আচ্ছা, ইন্ডিয়া থেকে এসে এসে, ও ইনফ্যাক্ট ত্রিপুরা থেকে এসে এসে বাংলাদেশে করে ইয়োর লাস্ট নেম। এবং হচ্ছে ও এখানে এসে ও হিন্দি, বাংলায় এবং ইংলিশে আচ্ছা। ও একই লেসন্স গুলো দেয়। আমি এই অনুষ্ঠানটার পরে আপনাকে লিংক পাঠাবো। মানে কোনো একটা সময় যদি অবশ্যই, আপনি ভায়োলিন বা অবশ্যই। ফ্লুট বা তবলা কেউ শিখতে চায়, তাহলে দ্যাট কুড বি আ ভেরি গুড গাইড অ্যাজ আ স্টার্ট। সো হুম, হুম, ওটাও হুম। আপনাকে পাঠাবো, ওটাও আমরা করেছি। ওটাও আমরা ওয়াও। করেছি এবং ইটস ইকুয়ালি গুড ইফ নট বেটার, আইড সে। আচ্ছা, আপনার ভিডিওগুলোকে আপনি স্ক্রিপ্ট করে তারপরে রেডি করেন মানে টিউটোরিয়াল গুলো? স্পন্টেনিয়াস। হ্যাঁ, আপনি যেহেতু স্ক্রিপ্ট বললেন তো আমার মনে হলো যে, কিন্তু আপনার মানে ভিডিও যতটুক দেখলাম মনে হইলো না স্ক্রিপ্টেড। হ্যাঁ, যখন আমি স্ক্রিপ্ট কথাটা বলি এই ক্ষেত্রে আমরা হচ্ছে আহ, আমি স্ক্রিপ্ট বলতে আসলে আমি প্ল্যানিং বুঝিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। যেরকম হচ্ছে যে এক একজনের মানে বিশেষ করে আমি যেভাবে শেখাই, হুম, যে প্রতিটা মানুষ ডিফারেন্ট, সবারই কিছু উইকনেসেস থাকে, সবারই কিছু স্ট্রেংথ থাকে। তো যখন এই আজকের আলোচনার মতনই, যেখানে হয়তো অনেকে দেখছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, তো হুম, যখন ভিডিও বানাচ্ছি তখন কাকে হেল্প করব, সে কি শুয়ে থাকে বেশি, না বসে থাকে বেশি, না তার
মন খারাপ থাকে, এটা কি তার হাত ছোট না বড়, সে কি ধরনের সেতার বাজায়, এই হুম সবকিছু মাথায় রেখে আমাকে জেনারেল জায়গা থেকে একটা প্ল্যানিং করতে হয়। তো যখন আমার কাছে কেউ শিখতে আসে বা ওয়ান অন ওয়ান লেসন যখন আমি নেই, তখন হুম কিন্তু হচ্ছে গুরুকুলে যেই অর্ডারে আমি শিখিয়েছি এক্স্যাক্টলি অর্ডার থাকে না। হ্যাঁ, যার যেমন দরকার আমি বুঝি, যে আমি যেরকম ধরে রাখি যে 2 বছর পরে আমি অমুক মানুষটাকে অমুক জায়গায় দেখতে চাই। হুম এখন গন্তব্য কিন্তু সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এক রাখি, কিন্তু পথটা ডিফারেন্ট হয়। হুম হ্যাঁ, তো এই স্ক্রিপ্টিং এর কথাটা যখন আমি বললাম তখন আই ডিড নট মিন যে আমি একটা টেলিপ্রম্পটারের দিকে তাকিয়ে আছি যে আমাকে আগের কিছু লেখা গাইড করছে, দ্যাটস নট হোয়াট আই হুম মেন্ট। হুম হোয়াট আই মেন্ট হচ্ছে যে আমরা আমরা চিন্তা করে রেখেছিলাম যে এই জিনিসগুলো জেনারেল করে দিলে ইট উইল হেল্প এভরিওয়ান। সো দ্য আচ্ছা কন্টেন্ট ওয়াজ স্ক্রিপ্টেড। হ্যাঁ, আচ্ছা ক্লাসগুলা ওয়াজ ইমপ্রম্পটু। আচ্ছা ওকে, থ্যাংক ইউ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর মিউজিক গুরুকুল স্কুলটার এটা মানে যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছে? আচ্ছা, আমার খুবই কাছের একজন বড় ভাই, ওনার নাম হচ্ছে সুফি ফারুক। উনি হ্যাঁ কুষ্টিয়ায়, গুরুকুল আসলে একটা কলেজ ছিল যেটা আচ্ছা কুষ্টিয়াতেই শুরু হয়েছিল। এবং হ্যাঁ সুফি ভাই আমার গুরুস্থানীয় ব্যক্তি, উনি আমাকে প্রচুর জিনিসপত্র শিখিয়েছে। সে মূলত একজন আইটি স্পেশালিস্ট এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আচ্ছা কিন্তু ওনার ক্যারিজমা, ওনার নলেজ সবসময় আমাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করেছে, এবং হুম প্রচুর জিনিসপত্র শিখেছি আমি সুবীর ভাইয়ের কাছ থেকে। তো আই উড সে অ্যারাউন্ড 10-12 ইয়ার্স ago, যখন আমার এত দাড়ি ছিল না ওরকম একটা বয়স থেকে, হি ইউজ টু গাইড মি, যে আমাকে বলতো যে একদিন না আমরা এরকম একটা কাজ করব। আমি হুম বলতাম হ্যাঁ ঠিক আছে, করবো না, কইরো তুমি। এবং হ্যাঁ সেই আমাকে বুদ্ধিটা দিছে যে বাংলাদেশ থেকে এরকম একটা জিনিস, লেটস থিঙ্ক ইন্টারন্যাশনাল। হুম ইন্টারন্যাশনাল চিন্তা করতে হলে যে তো কোটি কোটি টাকা দিতে হবে, ব্যাপারটা এরকম না, হ্যাঁ থিঙ্ক সামথিং এলস। হুম এবং সেরকম ভাবে গুরুকুলের যাত্রা এবং মিউজিক গুরুকুলের যাত্রা শুরু হয়। এবং মিউজিক গুরুকুল থেকে পরবর্তীতে আমি ওটার সিইও হিসেবেও জয়েন করি। হ্যাঁ, হুম গুরুকুল এই মুহূর্তে একটু পলিটিক্যাল আনরেস্টের কারণে একটু স্থগিত, কিন্তু ডিড নট ডাই, ইট উইল কাম ব্যাক। এবং আমাদের একটা মিউজিক ডিপার্টমেন্টে আমরা প্রায় 15টা আলাদা টপিকে আমরা কাজ করতাম। আমরা হুম প্রতি মাসে অনুষ্ঠান করতাম, সেটার একটা ভিজুয়াল, ডিজিটাল ভিজুয়াল রিপ্রেজেন্টেশনেরও একটা জায়গা ছিল। হুম প্রত্যেকটার জন্য আলাদা ওয়েবসাইট, আলাদা চ্যানেল আমরা করেছি, এবং আরো অনেক কিছু আসলে করেছি। এবং এই ইনফরমেশনটা মানে এই যে আমাদের অ্যাকশনটা, এগুলো শুরু হয় আমাদের উম সম্ভবত 2020 থেকে। মানে তো আচ্ছা প্রায় 5 বছরে তো আমরা পড়লাম। হুম হ্যাঁ, হুম 5 বছর ধরে এসব চলছে। তো গুরুকুলের যাত্রাটা আসলে উম খুব কন্টেন্ট হেভি ছিল, কারণ ওই সময়টায় আমি আমার প্রথম ব্যবসাটা শুরু করি। আমার একটা ডিজিটাল এজেন্সিও আছে, যেটা নিয়ে আমি কম কথা বলি। কিন্তু সেই এজেন্সি নিয়ে আমরা যেই কাজটা গুলো করি সেটা, একটা মিনিট আমাকে, জাস্ট একটা অফকোর্স মিনিট। অফকোর্স অফকোর্স কোনো অসুবিধা নেই। সরি, somebody was at the door. অসুবিধা নেই। হ্যাঁ, তো আমরা হচ্ছে আহ, এই স্টুডিওটা বানানো হয় একদম কমপ্লিট পাগলামির একটা জায়গা থেকে। যে আমরা ঠিক করি যে আমরা এরকম একটা জায়গা বানাতে চাই, যেখানে সকালবেলা যদি কোনো আর্টিস্টের মাথায় আসে যে আমি আজকে একটা মিউজিক ভিডিও বানাবো, হ্যাঁ তাহলে ও চলে এসে হঠাৎ করে সব গান টান গেয়ে ও ওইখানেই বসে হচ্ছে একই স্পেসে সে একটা কারণ আমাদের বিশাল বড় একটা স্টুডিও ছিল, আচ্ছা এখনো আছে, আচ্ছা যেখানে আপনি লিটারেলি সকালবেলা এসে রাত্রেবেলা একটা মিউজিক ভিডিও বানিয়ে বাসায় চলে যেতে পারবেন। হ্যাঁ, বাহ কিন্তু সেই সময়ে এরকম একটা কাজ আদৌ করা যাবে কিনা এবং এরকম এটা কমার্শিয়ালি ভায়াবল হবে কিনা সেটার কোনো কেস স্টাডি আসলে আমরা পাইনি। কিন্তু মিউজিশিয়ানস আর ভেরি ক্রেজি পিপল, এনি ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল ইজ ক্রেজি, আই থিংক ক্রেজিনেস ছাড়া ইউ ক্যানট বি ক্রিয়েটিভ, আই ফিল লাইক। এবং যেই কথা সেই কাজ, এবং আমরা করে ফেললাম। এবং হ্যাঁ করে ফেলে, ইভেন দো আই ওয়াজ হেডিং গুরুকুল এট দ্য টাইম, গুরুকুলের এই কাজগুলো দরকার ছিল এবং সেটার ফাউন্ডেশন তাদের ছিল না। মানে এই হ্যাঁ এসেনশিয়াল যেসব লাগে সেগুলা ছিল না, সেটা আবার আমাদের ছিল। তো হুম ইট ওয়াজ লাইক প্লেইং চেস উইথ মাই সেলফ, আই ইউজ টু কাম আপ উইথ আইডিয়াস এন্ড আউটসোর্স দ্য ওয়ার্ক টু মাই ওন কোম্পানি। হ্যালো দ্যাটস হাউ উই সাস্টেইন দ্য ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনার মনে হয় ইন্টারনেটে আবার একটু ঝামেলা করছে, আমরা আবার কথাগুলো কেটে কেটে আসতেছে, আমি আর ইউ শুনতে ব্যাক? পাইনি আপনি আপনি কি বলেছেন।
ওয়াও, ইন্টারনেট খুবই খারাপ। হ্যাঁ, ইন্টারনেট আজকে মানে খুবই ঝামেলা করতেছে। মানে হ্যাঁ, এখন ঠিক আছে আই গেস। আপনার লাস্ট কথাগুলো না আমি বুঝতে পারিনি মাঝে মাঝে আপনি। ঠিক থাকলেই হবে, আই ক্যান ওয়েট মাঝখানের 15-20 মিনিট। হ্যাঁ, মানে এই ইন্টারনেটটা মনে হচ্ছে যে একটু বিরতি হ্যাঁ, নিতে হয় কিছুক্ষণ অসুবিধা নাই। পর পর। তো হ্যাঁ, ও বিশাল কাজ, আপনাকে ওখান থেকে এখানে আমার সাথে কানেক্ট করছে, ওরও তো আসলে চাপ। ওকে আমরা একটু হ্যাঁ, হ্যাঁ, রেস্ট দিতেই পারি। হ্যাঁ, লাস্ট কথাটা ছিল যে আমি গুরুকুল, সেই সময় আমি লিড করছিলাম গুরুকুল, এবং ওই সময় গুরুকুলের ঠিক এই কাজগুলো করার মতন যথেষ্ট জায়গা ছিল না, যে জায়গাটা আবার আমার ছিল, এবং উই জাস্ট স্টার্টেড আউট। সো উই ইউজ টু আউটসোর্স অল অফ দ্যাট ওয়ার্ক টু মাই এজেন্সি, এবং হ্যাঁ, আমরা ওখান থেকে করতাম। দ্যাটস হাউ সাস্টেইন দ্য ফার্স্ট ইয়ার, এবং পরে আস্তে আস্তে অনেক ক্লায়েন্টস হয়ে যায় আমাদের। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আই উড কল ইট সাম কাইন্ড অফ সাকসেস, বিকজ আই ডিড নট গো ব্যাংক্রাপ্ট। আই পেড আ লট অফ পিপল, অনেক মানুষ আমাদের জন্য কাজ করতো ওই সময়। হ্যাঁ, এবং আমি বলবো যে এটাও আমি শিওর না কিভাবে জানি হয়ে গেল। মানে আমি জীবনে যাই চেষ্টা করতে চেয়েছি, খুব আহামরি অসুবিধা হয়নি, কিভাবে জানি হয়ে গেছে তারপরে শেষ পর্যন্ত। হ্যাঁ, তো ওই জায়গাটা আমার সেটার টিচিং অথবা আমার স্টুডিও, আমার এজেন্সি নিয়ে কখনোই আমি ফেসবুকে কিছু পোস্ট করি নাই, বা কখনোই কোনো পাবলিসিটি করি নাই। ইটস স্টিল হ্যাঁ, সামহাউ রানিং। হ্যাঁ, তো ওই সমস্ত ক্ষেত্রে আই এম ভেরি ব্লেসড, ইটস স্টিল দেয়ার। হ্যাঁ, আপনি হচ্ছে মানে না চাইতেই আর কি, আপনি চেষ্টা করলে একটু যেটাই চান ওইটাই হয়ে যাচ্ছে আপনার, যে বেশি কষ্ট করা লাগতেছে না হ্যাঁ, মনে হয়। আপনি যেভাবে তো বললেন আর কষ্ট কি আপনার আসলে কষ্ট আমার মনে হয় কষ্ট আসলে করা লাগছে, কিন্তু আচ্ছা, আমি মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, মানে আমি যখন কাউকে বলতে যাই তখন যদি হ্যাঁ, বলি যে একদম কষ্ট করি নাই, তাহলে মনে হয় যে এই ছেলে তো কিছুই করে নাই, হি ওয়াজ ব্লেসড। ব্যাপারটা মোটেই এরকম না। হ্যাঁ, যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা গায়ে লাগে নাই, কারণ গায়ে এই লাগে না। জিনিসগুলি করতে আমার এতই ভালো লাগে। হ্যাঁ, এখন যদি আপনি আমাকে বলেন যে 24 ঘন্টা তোমাকে না খাওয়া দিব না, কিছু দিব না, তুমি সারাদিন 24 ঘন্টা সেটা নিয়ে বসে থাকতে হবে না, তখন মেরে ফেলবো, আমার লিটারালি কোনো অসুবিধা নেই, 24 ঘন্টাই সেটা নিয়ে বসে থাকবো, কারণ আমার খুব ভালো লাগে কাজটা করতে। তো সেটা কিন্তু আসলে কষ্ট মনে হবে না। হ্যাঁ, তো যেই কারণে আমার মনে হয় যে ওয়াজ প্রিটি স্মুথ অ্যাকচুয়ালি, অত খারাপ না। আচ্ছা, মানে সেতারের প্রতি আপনার যে প্রেম, বা সেতারের সাথে আপনার যে প্রেম, এটা এটা বলা হ্যাঁ, খুবই কঠিন মানে আর কি। সেতার না শুধু, আপনি মানে সেতার বলেন, আপনি গাড়ি বলেন, আপনি ইঞ্জিন বলেন, আপনি রেকর্ডিং আচ্ছা, বলেন, আপনি আচ্ছা, প্রোডাকশন বলেন, যা যা আমার ভালো লাগে সেগুলো নিয়ে আপনি সারাদিন আমাকে রেখে দিলে আমার কোনো মানে অসুবিধা নেই। আপনি আমি আপনি অবসর সময় ওইগুলাই করতাম, এখন তো প্রফেশনালি এগুলা করি। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝলাম। তাহলে আপনি তো মাল্টি ট্যালেন্টেড, আপনি কয়েকটা বিষয় দেখা যাচ্ছে বললেন, আপনি আমাকে। যদি হ্যাঁ, আপনি তো মাল্টি ট্যালেন্টেড আমি বললাম। মাল্টি ট্যালেন্টেড সবাই, আমি হয়তো একটু গুছিয়ে কথা বলতে পারি, সেটা একটা ট্যালেন্ট, যে কারণে অনেক সময় অনেক কিছু মনে হয়। না, আপনার তো হচ্ছে আপনি তো প্রোডাকশন করতেছেন, আপনি হচ্ছে ফাইন্যান্স নিয়ে হচ্ছে পড়াশোনা করেছেন, মানে ফাইন্যান্স রিলেটেড হ্যাঁ, পড়াশোনা করেছেন, এবং আপনি এখন হ্যাঁ, পর্যন্ত হচ্ছে ব্যাংকরাপ্ট হননি। এখনো পর্যন্ত আমি ব্যাংক্রাফ্ট হইনি না। হ্যাঁ, এটাই বড় প্রমাণ আপনি মাল্টি ট্যালেন্টেড, যে হ্যাঁ, হ্যাঁ, এতটা বলা ব্যালেন্স যেতে করে পারে। রেখেছেন। হ্যাঁ, এইটুক কথা, এইটুক পোর্শন কেটে আমার মাকে শোনাবো আমি ইন্টারভিউ, এই পডকাস্টটার পরে, যে হ্যাঁ, তুমি খালি বুঝলে না আমার কদর। না আসলে আপনি মানে অনেক কিছুই করতেছেন। হ্যাঁ, আর আর মানে স- যে যেটা চমৎকার হচ্ছে যে আপনি যেটা ভালোবাসেন, মানে সেতার, সেটাও করতেছেন, আবার হচ্ছে ওই রিলেটেড মানে চাকরি ছেড়ে দিয়ে পুরাটা হুম, সময় ওই পাশে দিয়ে দিচ্ছেন, যে হ্যাঁ, এবং আমি কতগুলো যা যা, বছর পর। হ্যাঁ, হ্যাঁ, এবং জীব- আমি যা যা করি, এখনো আই ওয়ার্ক এট 3 প্লেসেস, এবং হুম, অলসো রানিং মাই এজেন্সি। রানিং বললে একটু মিথ্যা কথাই বলা হবে, লাস্ট 3 মাসে আসলে ইটস নট গো, কিন্তু কারোই আসলে খুব ভালো জীবন চলছে না এই হুম, মুহূর্তে, হুম, 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 উইচ ইজ ফাইন। হ্যাঁ, দ্যাটস নট মাই ফল্ট, ইটস দ্য কান্ট্রিজ ফল্ট। হ্যাঁ, হুম, সো ইটস গোইং টু বি ব্যাক ইন প্লেস, অসুবিধা নেই। কিন্তু সেটা ছাড়া আমি যা যা করি প্রত্যেকটাই কিন্তু আমার নেশার জায়গা। হুম, তো নেশাকে পেশা করতে পারো তো একটা বিশাল বড় ব্লেসিং। হ্যাঁ, তো এক্স্যাক্টলি, সেই ব্লেসিং এ তো আমি ব্লেসড বলতেই হয়। হ্যাঁ, ওইটাই যে মানে আপনার যেটা নেশা ওইটাই আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, এবং নেশা, রাদার আই উড সে নেশা গুলি। আচ্ছা, হ্যাঁ, প্লুরাল নেশা, সবগুলোই আমার পেশা।
হ্যাঁ, আপনি হচ্ছে নাইন টু হুম, হুম। ফাইভ চাকরি তো অনেক বছর করেছেন হ্যাঁ, জীবনে। বেশ। হুম। কিছুদিন, বেশ কিছুদিন। হুম। হ্যাঁ, তো ওই দিনগুলোর পরে যখন মনে হয় যে ভালোবাসার জিনিসটা, যে হুম। ওখানে পুরাটা সময় দিয়ে দিচ্ছি বা দিতে চাই, হুম। হুম। এটা পাওয়া অনেক কঠিন। হ্যাঁ, এখন যদি আমি গল্প বলা শুরু করি তাহলে রাস্তাটা যে কঠিন ছিল এরকম ভাবে ফুটিয়ে তোলা সম্ভব। আমার কাছে অত কঠিন মনে হয় নাই। কারণ আপনার মনে হয়নি কিভাবে যে বুঝবো। সময় গেল, হ্যাঁ, কিভাবে যে হ্যাঁ। জিনিসটা হয়ে গেল, যেরকম আমি বললাম আমি টেরই পাইনি। আমার খালি আমার প্রথম গুরুজি আমাকে একটা কথা বলতেন, এই হুম, কথাটা সারা জীবন আমার মনে থাকবে এবং আমি এখনো সবাইকেই এই কথাটা বলি। ও আমাকে বলতেন যে নিশিত, অলওয়েজ মনে রাখবা যে তুমি যে জিনিসটা চাও সেটা ঠিক মতন চাইতে জানতে হবে। হুম, তুমি চাইতে জানো, তুমি চাইতে শেখো। তুমি যদি হুম, চাইতে শেখো তাহলে তোমার পাইতে অসুবিধা নেই। হ্যাঁ। হুম, এবং এটা এমন ভাবে আমাকে স্ট্রাইক করছিল তখন যে আচ্ছা ঠিক আছে। তা আমার পরেও মনে হয়েছে আমি একটা জিনিস চাই। হ্যাঁ। এবং পরে না একটা সময় গিয়ে কিভাবে জানি হয়ে গেছে আমার। হ্যাঁ। আমি রিয়েলাইজই করি নাই। এবং কিভাবে জানি কিসে, এবং চ্যালেঞ্জেস যে আসে নাই সেটা একেবারেই না। এবং আমার বন্ধুরা বা আমার কাছাকাছি যারা থাকে, আমার বাবা মা বোন, তারা সবাই জানে যে এর এই কোনো কাজই এর সহজে হয় না। হুম, প্রত্যেকটা যত সিম্পল কাজই আমি ধরি না কেন, একটা ভেজাল লাগেই। হ্যাঁ। হুম, কিন্তু তারপরে জিনিসটা হয়েও যায়। হ্যাঁ। তো ওই সমস্ত দিক থেকে এই যে গতকালকেই আমার, পরশুদিন একটা অনুষ্ঠান ছিল আমার, সোলো একটা অনুষ্ঠান। তো সেখানে উম, আমি, সেখানেও আমার ইন্ট্রোডাকশন আমাকে, যিনি উপস্থাপিকা ছিলেন উনি বললেন যে উনার ইন্ট্রোডাকশন আমার পক্ষে দেওয়ার সময় উনার ইন্ট্রোডাকশন উনি নিজে দিবে। তারপরে সি লেফট। ইট ওয়াজ এ কমিক আচ্ছা, গেস্টার আর কি। তারপরে উম, এরকম কথা কথা বলতে বলতে, শি ওয়াজ আ ফ্রেন্ড। তো কথা বলতে বলতে আই ওয়াজ পারফর্মিং ফর অ্যারাউন্ড 60-70 পিপল। হ্যাঁ, তো আমার ইন্ট্রোডাকশন দিতে দিতে আমি বললাম যে এখন নিজের বরে এভাবে কিভাবে করি বলেন। এরকম বলতে বলতে তারপরে আমাকে একজন জিজ্ঞেস করে আপনি আনুমানিক কিরকম সময় ধরে সেতার বাজান, আমি বলছি দাঁড়ান হিসাব করে বলছি। তারপরে দেখলাম যে আসলেই 20 বছর ক্রস হয়ে গেছে। হ্যাঁ। তারপরে দেখলাম যে হায় হায়, 20টা বছর আমি এই একটা ইনস্ট্রুমেন্টের সাথে কাটিয়ে দিলাম। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কি করে আপনি 20 বছর কাটালেন, আমি মনে হয় বলতে পারবো না। কিন্তু আই নো যে যথেষ্ট চ্যালেঞ্জ ছিল। যথেষ্ট বার আমার মনে হয়েছে যে আমাকে দেশে তার আসলে হবে না, টু স্টুপিড ফর দিস ইনস্ট্রুমেন্ট, বাট হিয়ার আই এম। মানে আমি আহ, খুব যে বিশাল কিছু হয়ে গেছি ব্যাপারটা না, কিন্তু অ্যাটলিস্ট সেটা তো আমি বাড়াতে পারি। অ্যাটলিস্ট আই এম হ্যাঁ, দেয়ার। হ্যাঁ। তো এটা কিভাবে কিভাবে জানি হয়ে গেছে আমার মনে হয়। আমার প্রথম গুরুজির কথাটা আমার সব থেকে বেশি মন্ত্র হিসেবে কাজ করছে। হুম, যে চাইতে জানতে হয়, ইফ ইউ নো হাউ টু ওয়ান্ট সামথিং, ইফ ইউ ওয়ান্ট সামথিং ইনাফ, তাহলে ইউ উইল গেট ইট ইভেনচুয়ালি। এন্ড দিস ইজ দ্য লাইফ আই ওয়ান্টেড। আমি চাচ্ছিলাম যে আমার প্রত্যেকদিন নতুন কিছু করার থাকবে। আই উইল নেভার বি পুয়ার। আই উইল হ্যাভ আ রিয়েলি গ্রেট লাইফস্টাইল উইচ আই ডু, ব্লেসড। আর হচ্ছে I pretty much do. I never have a boring day. I always have something to do. এবং আমি কখনো ঘুমাইতে যাই না। Rather I pass out doing something I love. It's either me sitting there in the computer doing something, playing sitar, বা কিছুক্ষণের জন্য রেস্ট নিতে গেছি এবং I'm gone, এবং পরে সকাল হয়ে গেছে। তো এই this is exactly what I wanted to be in life. এবং এটাই হয়েছে। তো I could not ask for more. আপনার হচ্ছে 20 বছর ধরে, আমি চিন্তা করতেছি যে 20 বছর ধরে আপনার সেতারের সাথে হচ্ছে সম্পর্ক। তার মানে আপনি তো মানে প্রত্যেকটা দিন বলতে গেলে রেওয়াজ করার চেষ্টা করেছেন। এই হ্যাঁ। 20টা বছরে তাইলে কতগুলো দিন আপনি রেওয়াজ করেছেন! ও মাই গড, এটা ভেবেই মানে আমার বলার ভাষা নেই আর কি। আর হ্যাঁ। আপনাকে আরেকটা মজার কথা বলি আপনাকে। আপনাকে হচ্ছে হ্যাঁ। মানে গেস্ট হিসেবে মানে আনার জন্য আমাকে আপনারই একজন ফ্যান আমাকে হচ্ছে যে বলেছে যে ওনাকে নিয়ে আসেন। হ্যাঁ। হ্যালো, আপনি কি শুনতে পেরেছেন? আচ্ছা। কথা প্রচন্ড কাটা কাটা আসছে, আমি শুনতে পারছি না ঠিক আচ্ছা, মতো। আমি আরেকবার বলি। আপনাকে এই হুম। এই প্রোগ্রামে বা হচ্ছে এই পডকাস্টে সাজেস্ট করেছেন কিন্তু আপনার একজন ফ্যান, যে যে আপনার হচ্ছে যে হুম। অনেক দিন ধরে আপনার সেতার বাজানো শুনে বা হচ্ছে আপনাকে ওভাবে হুম। দূর থেকে চেনে। তো এরকম একজন হুম। মানুষই আপনাকে হচ্ছে যে এই পডকাস্টে সাজেস্ট করেছে যে আপনাকে যেন আমি অ্যাপ্রোচ করি আনার জন্য এই পডকাস্টে। আচ্ছা। ওকে।
থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে বলবেন আমার বাড়িতে চায়ের দাওয়াত এনি ডে। আচ্ছা ঠিক আছে, আমি ও যদি শুনে থাকে বা হচ্ছে ওর সাথে যদি আমার কথা হয়, আমি অবশ্যই বলবো আপনি চায়ের দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, আ- ওকে এই যে 40 মিনিটস টেনে আপনি দেখতে বলবেন যে স্পেসিফিক্যালি আমি ওনাকে চায়ের দাওয়াত দিলাম বাড়িতে। আচ্ছা, আমি অবশ্যই জানাবো। আর হচ্ছে আপনার হচ্ছে জীবনে, আপনি তো অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছেন, তো আপনার জীবনে ইনফ্লুয়েন্সিয়াল উইমেন কারা? ইনফ্লুয়েন্সিয়াল উইমেন। হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল অর ইম্পর্টেন্ট উইমেন আপনার জীবনে কারা? প্রথমত অবশ্যই আমার মা, হ্যাঁ। মানে বলতেই হবে, মানে কনস্ট্যান্টলি সাথে লেগে থাকা, আহ, যে কোনো অবস্থায়, উম, হুম। আহ, সে তার পড়াশোনা, আমার ক্যারিয়ার, এবং আমার মাও কিন্তু আহ, গান শিখতো। হ্যাঁ, এবং শি হ্যাজ অ্যামেজিং আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক। এবং এখনো পর্যন্ত অনুষ্ঠানের আগে বা যখন রেয়াজ করি, হুম। তখন হুম। মা আশেপাশে থাকলে জিজ্ঞেস করে এটা এটা শুনতে কেমন লাগে, কারণ আমি জানি যে সে যদি আমাকে কখনো বলে যে এটা ভালো লাগছে না, তার মানে এটা আসলেই ভালো লাগছে না। আচ্ছা। আই ট্রাস্ট হার উইথ এভরিথিং। তো ইনফ্লুয়েন্সিয়াল উইমেনের মধ্যে একদম সবার প্রথম স্থানে তো মা অবশ্যই আছে। এবং হুম। প্রথম, ওই যে অনেক সময় হয় না পোডিয়ামের উপরে আসলে প্রথম আসলে দুইজন, হ্যাঁ। হ্যাঁ। তো সেকেন্ড থার্ড তো আছেই, তো আমার মা আর আমার বোন, বোন আমার দ্বিতীয় মা। ও আচ্ছা। আমার থেকে ছোট, বেশ ভালোই। ও আমেরিকাতে থাকে। এই হ্যাঁ। দুদিন আগেই ওর 1 বছর পরে ও আবার বাংলাদেশে এসেছিল ওর হাজবেন্ড সহ, এই গতকালকেই ও চলে গেল আচ্ছা। আবার ফেরত। 1 মাস আমরা কাটালাম একসাথে। তো এই দুজন ইনফ্লুয়েন্সিয়াল উইমেন তো আছেই। হ্যাঁ। হ্যাঁ। আহ, আরো কিছু আছে ইনফ্লুয়েন্সিয়াল উইমেন। আপনার প্রশ্নটাও তো আসলে মানে আমাকে ডিলেমায় ফেলে দিল। হ্যাঁ, এই কারা? দুজনের নাম তো আসলে বলতে, কারা? হ্যাঁ, খুবই মজার প্রশ্ন। হ্যাঁ, আরো আছে, আমি এই দুজনের নাম ডিসক্লোজ করলাম। আবার কোনো 1 বছর বাকিদের নামও আমি ডিসক্লোজ করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি মানে ডিসক্লোজ করতে চাচ্ছেন না নামগুলা, তাহলে আমরা হ্যাঁ পরবর্তীতে কিন্তু ওগুলা শুনবো। হ্যাঁ, কিন্তু আমি আবার একটু টাচও দিয়ে রাখলাম, সো দে নো হু দে আর। আচ্ছা। তো হ্যাঁ। ইটস নট লাইক আই ডিডন্ট। হ্যাঁ, এই আর হ্যাঁ। কি। হুম, আচ্ছা, আর আরেকটা সিরিয়াস কোয়েশ্চেন করি, মানে অনেকগুলো সিরিয়াস কোয়েশ্চেন আসবে আর কি, মানে এর মধ্যে একটা হ্যাঁ, হচ্ছে যে ধরেন আপনার হ্যাঁ, কাছে হচ্ছে একদিনের একটা ক্ষমতা দেয়া হলো, আপনি হ্যাঁ, বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে পারবেন বা 3টা নতুন হ্যাঁ। পলিসি হচ্ছে মেক করতে পারবেন, তাহলে সেই পলিসিগুলো কি কি হবে এবং কেন? এটা আপনি কি খুব মিস ওয়ার্ল্ড দেখেন? মিস ওয়ার্ল্ডে এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে বিউটি পেজেন্ট গুলি। এবং আমার ফেভারিট পার্ট অফ দোজ শোজ হচ্ছে যখন তারা খুব ব্ল্যাঙ্ক থাকে, যে এরকম করে। না, আমি বাংলাদেশের তিন বিউটি পেজেন্ট, আমি বাংলাদেশের, বাংলাদেশের বিউটি পেজেন্টের কোয়েশ্চেন গুলো দেখি, ও মাই গড। সেটাই সেটাই, আমারও এটাই মনে পড়লো যে আজকে ওরকম একটা জায়গায় আমি পড়ছি আর কি, যে আপনি যদি বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে চান তাহলে সেগুলো কি হবে। হুম, হ্যাঁ। আহ বাংলাদেশের আসলে কি কি স্টেবল পলিসি আছে সেটা যা চেঞ্জ করবো সেটাও তো আগে বুঝতে হবে, কারণ বাংলাদেশের খুব আর্টিস্টিক একটা দেশ আমি যেটা বলি, কারণ আর্ট তো আসলে সাবজেক্টিভ, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। হ্যাঁ। হুম। তো হুম। বাংলাদেশের যত পলিসি আমি এই পর্যন্ত দেখলাম কোনটাই তো, যেখানে কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে 50 বছরে এতবার, সেখানে আমি তো একটা নগণ্য সেতা শিল্পী। সো আই উড লাইক টু রিফ্রেজ ইউর কোয়েশ্চেন। হ্যাঁ, যে বাংলাদেশে কি কি অ্যাড করা, কারণ পলিসির কথা যখন আমি আসলে চিন্তা করবো, হ্যাঁ। হ্যাঁ, তখন দেয়ার ইজ জাস্ট সো মেনি থিংস দ্যাট ক্যান বি চেঞ্জড। হ্যাঁ, কিন্তু আই এম ওয়ারিং এন পারফর্মার্স হ্যাট টুডে। হ্যাঁ, আমার মূল পরিচয়টা হচ্ছে শিল্পী। আমি আপনাকে, ক্যান আই টেল ইউ হোয়াট আই ওয়ান্ট দ্যাট শুড বি ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ ইনস্টেড? হুম। ওকে, থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে হুম। আহ, আমার সৌভাগ্য যে সারা পৃথিবীরই আসলে ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালস এর খুব ভালো ভালো ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালস এর সাথে আমি কানেক্টেড, থ্যাঙ্কস টু সিতার। এবং হুম। প্রচুর এক্সচেঞ্জেস আমার হয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশের আহ, যে শিল্প এবং এই শিল্পের যারা শিল্পীরা,
তারা ভয়াবহ রকম ট্যালেন্টেড, ভয়াবহ রকম ট্যালেন্টেড। তারা খুব কম রিসোর্স দিয়ে, এবং আমি শুধু একটা সেক্টরের কথা বলছি না, আমি প্রত্যেকটা সেক্টরের কথা বলছি। হুম হ্যাঁ, এবং আমরা তো আসলে ঠিক কি বলে, টেলিভিশনে প্রতিদিন দেখা যায় এমন পপুলার না। হুম হ্যাঁ, এবং সেটা যে আসলে আমরা হতে পারি না তা না, উই চুজ নট টু, উই ডোন্ট হুম ওয়ান্ট টু বি আউট দেয়ার অল দ্য টাইম। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ ওই ওই মানুষগুলোই আসলে আমরা না। হুম সেটা হওয়া যে এমনিতে খুব কঠিন এখনকার বিশ্বে, তেমনটাও না আসলে। কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু বি। এই যে গুরুকুল বলেন, বা আমি যেই জায়গাগুলোতে কাজ করি, বা আমার নিজেরও যে প্রয়াস, আহ, এই সবকিছুর মূল কারণ হচ্ছে টু বিকাম আ পেট্রন অফ আর্টস ইন বাংলাদেশ। হুম হ্যাঁ, সেটা এখন পেট্রন যে শুধু ফাইন্যান্সিয়ালি হওয়া যায় তা না, ফাইন্যান্স একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন অবশ্যই, হ্যাঁ কিন্তু আপনি অনেক টাকা পাইলেও তো লাভ নেই ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। এক্স্যাক্টলি ইয়া তো আমার মনে হয় আহ, আহ, সরকারি জায়গা থেকে অনেক শিল্পীরা কমপ্লেন করবে যে সরকার কোনো পদক্ষেপ নেয় না। হ্যাঁ সরকারের প্রচুর কাজ থাকে। হুম হ্যাঁ, হুম শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা সরকারের একমাত্র কাজ না। হুম হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের পেট্রন হওয়ার যোগ্যতা রাখে, আহ, বা এমন ব্যক্তি বা কোম্পানি একটু পলিসির দিকে আসতে পারি। যে আপনি জানেন যে সিএসআর নামে একটা জিনিস আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হুম যেটা খুব বড় বড় কোম্পানি যাদের প্রচুর টার্নওভার হয় বছরে, তাদের একটা নিয়ম থাকে যে আমি সিএসআর এ এত একটা ফান্ড আমি দেবো, এবং সেটা দিয়ে হুম কোনো ডেভেলপমেন্ট রিলেটেড কাজ হবে। হ্যাঁ 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 তো সেই ফান্ডগুলির অ্যালটমেন্ট কোথায় হচ্ছে, সেটা ডিভিশন ঠিক মতন হচ্ছে কিনা, বা কি খাতে আসলে আরো ইমপ্রুভমেন্ট করা যায়, এমন কিছু ইন্ডিভিজুয়াল নিয়ে এসে এরকম একটা পলিসি করা যেতেই পারে। তাতে যেটা হুম হবে যে শিল্প সাহিত্যের উন্নতি জাস্ট 10 গুণ দ্রুত হয়ে যাবে, 10 গুণ হ্যাঁ বেড়ে যাবে। হ্যাঁ, হুম তো এখনো পর্যন্ত আমাদের, এখন যেহেতু আমরা ফ্রিলি কথা বলতে পারি, কতদিন পারবো জানি না, কিন্তু এখন তো পারছি। আমি হুম গত 15-20 বছরে আমাদের শিল্প সাহিত্য কেন্দ্রিক যারা মন্ত্রী ছিলেন, অথবা যারা যাদেরকে দায়িত্বটা দেয়া হয়েছে, হুম বিশেষ কোনো ইম্প্যাক্ট আমি পড়তে দেখিনি। না হ্যাঁ, তো সেটা তো আসলে অত্যন্ত লজ্জাজনক। সেটা হবে কেন? হ্যাঁ, হুম হুম তো সেই জায়গায় আহ, কিন্তু আসলে একটা পলিসি করাই যায়। হ্যাঁ, খুঁজে বের করা ইটস নট দ্যাট ডিফিকাল্ট। বাংলাদেশে একটা এটুকু একটা মানে জায়গা, ছোট্ট একটা আমি দেশ মগবাজারে, হ্যাঁ ছোট্ট একটা দেশ। হ্যাঁ, হ্যাঁ তো ছোট্ট একটা দেশের মধ্যে হাউ ডিফিকাল্ট ইজ ইট? ইটস নট দ্যাট ডিফিকাল্ট। হ্যাঁ, হ্যাঁ আমি আমার জায়গা থেকে আই ক্যান গিভ ইউ আ লং লিস্ট দ্যাট আই হ্যাভ ডান দিস থিংস ইন দ্য লাস্ট 10-12 years, and I can bet you you are going to be impressed. হ্যাঁ এবং এটা হচ্ছে। তো আমি আমার ছোট্ট একটা জায়গা থেকে যদি আমি এত কন্ট্রিবিউট করতে পারি, তাহলে তো যারা অ্যাকচুয়ালি করতে পারে, অনেক কিছু করতে পারে, হুম হুম সেটা একটা হতে পারে, একটা জায়গা এটা হতে পারে। দ্বিতীয় জায়গা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যেরকম আমরা উম, ধর্ম নিয়ে কথা বলতে একটু ভয় পাই হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ, সব সময় এটার এটার তো কোনো কারণ নাই, হুম কোনোই কারণ নেই। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমি হিন্দু বাই বর্ন। হ্যাঁ হ্যাঁ, নট আ ভেরি প্র্যাকটিসিং হিন্দু, হুম কিন্তু আমার হিন্দু বন্ধুই কম ছিল। হ্যাঁ হুম, আমার বেশিরভাগ বন্ধু মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, এবং আমরা একসাথে এখনো চলাফেরা করি, এবং কোনোদিনই কোনো ডিফারেন্স আমরা বুঝতে পারি নাই। হুম হ্যাঁ, তবে এই ব্যাপারটা ইদানিং, এই যে বৈষম্য, যে হুম তুমি হিন্দু ভাই, আমি কিন্তু মুসলিম, তুমি কিন্তু খ্রিস্টান, ও কিন্তু হুম বৌদ্ধ। হ্যাঁ, হুম 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 এটার এটার যে তেল আর জল আলাদা হয়ে যাওয়ার মতন যে ব্যাপার স্যাপার গুলো হচ্ছে এখন, হ্যাঁ, সেটা কোন জেনারেশন আসলে কোত্থেকে শুরু হলো? কারণ আমার জেনারেশনে তো এখন বাবা মা হচ্ছে। হুম হ্যাঁ, আমার জেনারেশন তো সেটা শেখে নাই। আমার জেনারেশনে আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের বয়স 4-5 বছর এখন অলরেডি। হ্যাঁ, তো আমরা তো এগুলো শিখি নাই। তো এগুলি কেন কোত্থেকে আসছে আমি জানি না। হ্যাঁ, তো দ্যাট ইজ সামথিং দ্যাট এখন সেটা তো আসলে আপনি পলিসি হিসাবে দাঁড় করাতে পারেন যে এই সবার সবার বন্ধু হতে হবে, ইট ক্যান নেভার বি আ পলিসি। না হ্যাঁ, কিন্তু এই এই বৈষম্যের যে কোনো মিনিং নাই, উম, সেটা কিন্তু অনেক ধরনের কাজ এটা নিয়ে করা যায়। হ্যাঁ, তো হুম আই উড লাইক টু সি সাম অফ দ্যাট হ্যাপেন। কারণ এখনকার যারা তরুণ রা নেতৃত্ব দিচ্ছে, এখনো যারা সমন্বয়ক হিসেবে দিচ্ছে, এরা সবাই আমাদের অনেক ছোট। হ্যাঁ, হ্যাঁ এবং এদের কথাবার্তা যখন আমি শুনি, তখন আমার মনে হয় যে এদের আরো একটু শিক্ষা দরকার। হ্যাঁ, যেহেতু তারা দেশ চালানো, তো এই এই জায়গাটা
সলভ করলেই যত ডিভিশন কমে আসবে তত শান্তি বাড়বে। এটা খুব হুম হুম সিম্পল হুম একটা মন্ত্র, বিশেষ শিক্ষার দরকার নেই এটা বোঝার জন্য। তো 2 নাম্বার হুম এই জায়গাটা আমি চেঞ্জ করতে চাই, কত কিছুই তো চাই। হুম হুম এটাও হুম। একটা জিনিস যেটা আমি করতে চাই। 3 নাম্বার হতে পারে হচ্ছে, আপনি আমাকে 10টা বলতে বললে আমি আর একটু আরাম পেতাম। এখন এই 3 নাম্বারে গিয়ে আমি ভাবছি যে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। না বলেন, ব্যাপারটাই একটা এরকম। বলেন। হ্যাঁ, তিন তিনটাই নাম্বার খুব হতে ভালো। পারে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, 3টা হতে পারে যে আমরা যে কোনো জিনিস যা দিয়ে সৃষ্টিশীল হওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, তার সেটাকে আহ, সেটা সেটা লাভ করা বা সেটাকে আর একটু সহজলভ্য করা। আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। হুম এটা আমার সেতার, হুম আমার অনেক সেতার, সেটার মধ্যে এটাও একটা সেতার। হ্যাঁ, এই সেতারটার 9 বছর আগে ইন্ডিয়াতে দাম ছিল 27,000 টাকা। হুম। হ্যাঁ, এবং সেটা আমি আহ, আগে আমি 9 বছর আগে যখন আমি কাউকে জিজ্ঞেস করলাম, আবার কি কেটে গেল ইন্টারনেট? না না, কেটে যায় না, আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা। তো 9 বছর আগে যখন আমি কাউকে জিজ্ঞেস করতাম যাচ্ছে ইন্ডিয়া থেকে কি একটা সেতার এমনি শিপিং করা যায় না, তো আমাকে যত মানুষ ছিল বলতো হ্যাঁ শিপ তো টেক্স থিওরিটিক্যালি তো ইট শুড বি এবল টু বি শিপড টু বাংলাদেশ, কত আর ডিফারেন্স, হুম। এই পাশের দেশই তো। কিন্তু হ্যাঁ। তুমি একবার বাংলাদেশে আসলে এটা কি চুরি করবে কিনা, না কি হবে, না ভেঙে ফেলবে, তো শিপ যে করা যায় এটা সহজ, কিন্তু শিপ করার পরে যে দেশে কি হবে এটা নিয়ে সবাই খুব কনফিউজ। তা আমার কাছে মনে হইলো যে এমন কি হইতে পারে যে এই হুম একটা সেতার বাংলাদেশে ঢুকলে এটা নাই হয়ে যাবে, মানে এটা কেন নাই হয়ে যাবে। তারপরে আমি মনে হলো যা কি আছে অর্ডার করি, অর্ডার করলাম, এবং আচ্ছা। যার কাছে অর্ডার করলাম উনিও রাজি হলেন যে হ্যাঁ বাংলাদেশে আমি কখনো সেতার পাঠাইনি, কিন্তু পাঠিয়ে দেখি। হুম তো আমি ধরে নিলাম যে এই টাকাটা নাই হয়ে গেল, আসলে কিছু যায় আসে না। তো হুম বাংলাদেশে সেতার এলো, জিপিওর কাস্টমস ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আমার বাড়িতে একটা চিঠি এলো যে একটা খুব সন্দেহভাজন একটা প্যাকেজিং, সন্দেহজনক একটা প্যাকেজিং বাংলাদেশে এসেছে আপনার নামে, আমরা আপনার হ্যাঁ উপস্থিতিতে এটাকে খুলে দেখতে চাই। আমি তো হ্যাঁ। এক্সাইটেড হয়ে গেলাম যে আরে বাহ, ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আমাকে মেসেজ পাঠানো হলো। তারপর আমি গেলাম, গিয়ে তারপরে আমি বললাম যে এই যে আমি সেই অদ্ভুত মানুষটা যার একটা বিশাল বড় প্যাকেজ আসছে। তারপর আমাকে কোয়েশ্চেনিং করা হলো এটা কি না কি, আমি পরে বললাম যে ভাই এটা একটা সেতার, আপনি খুলে দেখতে পারেন। তারপর আমরা হুম। খুললাম প্যাকেজটা। হ্যাঁ। তারপরে খুলে আমাকে বললো যে সেটা ইনস্ট্রুমেন্ট আপনি বাজানো, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও। তারপর আমাকে একটা রুমে পাঠালো যেখানে একজন কাস্টমস অফিসার বসে থাকলো। উনি হ্যাঁ। এত বড় একটা বই নিয়ে বসেছিলেন, আমাকে বললো যে আপনার সেতারের দাম কত, আমি বললাম 27,000 ইন্ডিয়ান রুপি। তারপরে উনি ওটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে ওটার মধ্যে 58% ট্যাক্স জুড়ে দিলেন। আমার তো মাথায় হাত যে মানে কি, মানে 27,000 রুপিস ট্রান্সফার টু বাংলাদেশি কারেন্সি, ওটার উপরে 58% ট্যাক্স, মানে মোর দেন হাফ অফ হোয়াট আই এম সাপোজ টু পে। আমি বললাম এটার মানে কি ভাই? তারপরে সে আমাকে বই খুলে দেখালো আমি কিছু নিয়ম ঠিক করে নিই, ইনস্ট্রুমেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে 58% ট্যাক্স। আমার কথা হচ্ছে ইটস নট আ ড্রাগ, ও আই ক্যান মাই গড। আই ক্যান লিটারালি ডু নো হার্ম টু ইট। ইনস্ট্রুমেন্টের বাংলাদেশে এত বেশি দাম, এটার কারণটাই হচ্ছে বিকজ অফ দ্য ট্যাক্স, ফিফটি হ্যাঁ এইট পার্সেন্ট হ্যাঁ ট্যাক্স, ইট ডাজ নট মেক সেন্স। দ্যাট ইজ ওয়ান মোর পলিসি আই উড লাইক টু চেঞ্জ, ইট হ্যাজ নো লজিক। হ্যাঁ। চমৎকার তিনটা হচ্ছে পলিসি, মানে 58%। অধিক, একটা মিনিট একটু দরজাটা খুলবা। হ্যাঁ 58%, এবং মোস্ট পিপল ডোন্ট নো দিস। আমরা গালাগালি করি যে বাংলাদেশে সবকিছুর দাম এত বেশি কেন। আচ্ছা, আমাদের একটা কমেন্ট আসছে, মাশায়েক হাসান, হি সেড, ডিসকভারিং নিশিত দেই's tutorials on the star was a huge find for me. Okay, I instantly হ্যাঁ। become an admirer of course. Now I am even more mesmerized to see how socially aware he is. Loving. I would love to invite you over for tea as well, and we can have this conversation for an unlimited time. হ্যাঁ, আপনি হচ্ছে আপনার সাথে গল্প করতে গিয়ে এত চমৎকার ভাবে আপনি কথা বলেন, আমার মনে হচ্ছে আপনাকেই কথা বলতে দিই, আপনি কথা বলেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, পয়সা দেন, I can talk সারা রাত। কিডিং। কিন্তু হ্যাঁ মানে দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট ইনফ্যাক্ট। আমি হচ্ছে আই ডিডন্ট নো হোয়াট টু এক্সপেক্ট। আপনি যখন আমাকে লিখেছিলেন হুম আচ্ছা হ্যাঁ ঠিক আছে অনেকদিন কথা বলি না, ঠিক আছে কথা বলি, তারপরে আজকে সকালবেলা আই আস্কড আ ফ্রেন্ড যে এরকম একটা জিনিস। হ্যাঁ ও, আরেকটা মজার জিনিস, তো আমি হ্যাঁ আমার বোনকে পাঠাই হু সোশ্যাল মিডিয়া ওয়াইজ মোর অ্যাওয়্যার দেন আই এম।
হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। শি ইজ দ্য রিজন ওয়াই আই এক্সিস্ট অন ইনস্টাগ্রাম। আই থট ইনস্টাগ্রাম ওয়াজ আ অ্যাপ যেখানে অনেক সুন্দর সুন্দর ফিল্টার পাওয়া যায়। তো ও এসে আমাকে বুঝাইছে যে না না না, ইটস সো মাচ মোর। আচ্ছা। তো আমি ওকে বললাম যে এরকম একটা পডকাস্ট মার্কা একটা জিনিসে আজকে আমাকে বলছে ইয়ে করতে, হ্যাঁ। তো কি করব। তো ও বলছে যে হচ্ছে আমি তো ওকে চিনি। আমি বলছি, তাই নাকি? আচ্ছা। তারপরে আপনার ও কিছু ভিডিওর কথা আমাকে বললো, আমি বললাম যে তাহলে তো বেশ মজার। তারপরে সেটা আমরা আপনার সাথে আমি আলাদা কথা বলবো। তো ওই আমাকে আপনাকে চেনাইছে যে এটা তো খুব মজার একটা ব্যাপার। আমি বলছি, আচ্ছা আচ্ছা। তো আহ, ও এখন ফ্লাইটে, ও দোহা আচ্ছা থেকে হচ্ছে গিয়ে ট্রানজিট ছিল, ও এখন সিয়াটল যাচ্ছে। তো আচ্ছা। পরে আমি আরেকজনকে জিজ্ঞেস করি, এই সঙ্গীতা, ওকে আমি আজকে মেসেজ পাঠিয়েছি যে আজকে একটা পডকাস্ট আছে আমার, হ্যাঁ আমার কি কি ভালো জামা কাপড় পরতে হবে, ওখানে কি আমাকে দেখা যাবে? ও হ্যাঁ বলছে যে পডকাস্ট তো অডিও হওয়ার কথা, কিন্তু এটা হ্যাঁ ভিডিও কিনা আমি দেই না। হ্যাঁ হ্যাঁ। ভিডিও যদি হয় তাহলে তো আই ক্যানট শো আপ ইন র্যাগস। তারপরে আমি ভাবছিলাম যে পরে ও আমাকে কনফার্ম করলো যে এটা প্রবাবলি ভিডিওই হবে। আমি বলছি আচ্ছা। তো আই হ্যাড আ মিটিং এট আ প্লেস আই ওয়ার্ক, এবং হুম। আজকে ভয়াবহ ট্রাফিকের দিন। তো আই টুক আ বাইক উইচ আই ডোন্ট ডু ইউজুয়ালি, আই হেট বাইকস। হ্যাঁ। তো আমি ও মাই উঠছি গড। এবং হুম আসার সময় ধুলা খাচ্ছি একদিক থেকে, আর আই এম রেসিং এগেইনস্ট টাইম যে ভাই যেভাবে হোক 9টার আগে আমাকে পৌঁছাইতে হবে। হুম হ্যাঁ। হুম হুম হুম। তো তারপরে তো আসলাম, এবং এসে যখন আমি ফাইনালি আমাকে বলছে যে ব্রো আমার মনে হয় এটা ভিডিওই হবে, তারপরে তো আই সেন্ট ইউ আ মেসেজ যে এটা কি ভিডিও। হ্যাঁ হ্যাঁ। তো আমি ভাবলাম যে আমি সেটা শিল্পী যেহেতু, মানে আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরা দরকার, আই ডিডন্ট হ্যাভ দ্যাট টাইম, হেন্স দিস। হ্যাঁ। তো মনে হচ্ছে গিয়ে, তো কথা, মানে আমি প্রচন্ড আড্ডাবাজ, আমাকে দেখলে আমি যদি এরকম থাকি তাহলে আই ফিল লাইক যে এ কথাবার্তা বলে না। দ্যাটস নট ট্রু, আই টক আ লট এন্ড আই লাভ টকিং অ্যাবাউট রেলেভেন্ট টপিকস যেগুলো আমার ভালো লাগে এটা নিয়ে কথা হ্যাঁ। বলতে। এবং আই এম কমপ্লিটলি রেডি ফর সামথিং লাইক দিস এনি টাইম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দ্য শো, থ্যাংকস টু ইউ এন্ড দ্য পার্সন হু রেকমেন্ডেড মি টু ইউ। আচ্ছা, আমি খুবই খুশি আপনার সাথে হুম আড্ডা দিতে পেরে। এই যে আমরা অলরেডি 1 ঘন্টা ধরে কথা বলতেছি, আপনার কথা শুনতেছি। হুম And হুম মানে সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে, আমি প্রথম দিকে আমি একটু নার্ভাস ছিলাম যে সে হুম তার হচ্ছে যে বাদকের ইন্টারভিউ নিব বা হচ্ছে যে আসবে, আমি কি হুম। প্রশ্ন করবো, আমার তো এইসব নিয়ে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, জ্ঞান একটা নেই। স্টেরিও টাইপ থাকে। অধি, সো সরি, আরেকবার একটু যদি। হ্যাঁ। হ্যাঁ, আহ, হ্যাঁ, আমার কোনো এরকম একটা জ্ঞান। এরকম একটা ট্যাবু কিন্তু আছে যে সেতার শিল্পী, ওরে বাবা, ধবধবা সাদা পাঞ্জাবি পরা একটা গাম্ভীর্যপূর্ণ একটা লোক, বেশি কথাবার্তা বলা যাবে না। না না, আমি হ্যাঁ। তো ভয়ে ছিলাম হচ্ছে যে এটা নিয়ে, যে আমার তো কোনো জ্ঞান নেই, আমি কিভাবে কথা বলবো এনার সাথে। হুম হুম। ওয়েল, আমি মনে হয় একটু কম সেতার শিল্পী তাহলে। না, আপনি হচ্ছে আপনি খুব ইজিলি অনেক কিছু বলতেছেন, আমি হচ্ছে বুঝতে পারতেছি আর কি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা হচ্ছে কি হ্যাঁ, বলতেছেন। গ্রেট। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনার সাথে কথা বলে। আর বাহ, আমি গ্রেট। আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে ধরেন আপনি অ্যাজ এ পার্টনার আপনি নিজেকে 1 থেকে 10-এর মধ্যে কত রেট করবেন, যে আপনি যদি নিজে নিজের সাথে প্রেম করতেন। 15। 15 দেওয়ার কারণ কি, যে আহ, এটার ব্যাখ্যা কি? আমার 7 বছরের ছোট ভাইয়ের বিয়ে হলো গত মাসে, যেই কারণে আমার সবাই আসছে। হ্যাঁ। তো আমার বাড়িতে এখন, মানে এলিজিবল ব্যাচেলারের মধ্যে শুধু আমি আছি। আচ্ছা হুম। আচ্ছা। হুম। এবং আই শো নো সাইন্স অফ ম্যারেজ এনি টাইম সুন। আচ্ছা। হয়ে যেতেও পারে, বলা যায় না, কিন্তু হুম হুম এখনো পর্যন্ত এরকম হয়নি আর কি। মাই হুম ফ্যামিলি হ্যাজ বিন ট্রাইং টু কনভিন্স মি ফর ইয়ার্স। এবং হুম আমার আনসারটা হচ্ছে যে আমার মতন এত ফাটাফাটি লোক তো আমাকে পাইতে হবে আর কি, তাহলে তো হচ্ছে না ব্যাপারটা। হুম হুম হ্যাঁ। হুম। তো তো আমার কাছে মনে হয় যে আই ক্যান বি অ্যামেজিং এট কনভারসেশনস যদি আমার মতন মানুষ হয়। জি। হ্যাঁ, আমার মতন মানুষ হয়ে গেলে তো আসলে, মানে কনভারসেশনই তো, হ্যাভিং আ কনভারসেশন আই ফিল লাইক ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং এখন। হুম হুম হ্যাঁ, যে আপনি ফেসবুক না টিপে, ইউটিউব না দেখে, আহ, আপনি একটা 1 ঘন্টা 2 ঘন্টার কনভারসেশন চালিয়ে যেতে পারবেন একটা মানুষের হুম সাথে। হ্যাঁ। হুম। উম, এটা তো আমার মনে হয় একটা বিশাল স্কিল এখনকার দিনে। হ্যাঁ। হ্যাঁ। এখন এই আপনি একটু আগে আমাকে বললেন যে 1 ঘন্টা ধরে আপনি কথাই বলেই যাচ্ছেন, তো হুম। উডন্ট ইউ কনসিডার দ্যাট আ রেয়ার স্কিল? হ্যাঁ, অবশ্যই।
তো তো ওইখানে আমি এখন যেহেতু আমার নিজেই নিজেকে রেটিংটা দিতে হবে, এখন তো মার্কস তো কোনো অসুবিধা নেই, তো দিয়ে দিলাম একটু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি আমাকে আরো 8-10 বছর পরে আমি বিয়ে শাদী করলে পরে ইউ আস্ক মাই পার্টনার, এবং আজকের দিনের রেফারেন্স অবশ্যই, দিন যে উনি তো অবশ্যই বলছিলেন করবো, 15, আপনি কি মনে করেন? অবশ্যই করবো, অবশ্যই করবো, সে সুযোগ যদি আসে কেন নয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে নিশ্চয়ই। বিগত কিছু দিনের কথা চিন্তা করে, যে ব্যস্ততার মধ্যে হুম, তো জীবন, সবকিছু মিলে চিন্তা করলে আপনার মানে মেন্টাল হেলথ বিগত হুম। কিছুদিন ধরে যদি রেট করতে বলা হয় 0 থেকে 10-এর মধ্যে মেন্টাল হেলথকে কত রেট করবেন? 4 থেকে 6-এর মধ্যে আপ ডাউন হয়। আচ্ছা, 4 থেকে 6-এর মধ্যে, হ্যাঁ। কারণ আই হ্যাভ বিন বেটার, মাচ বেটার। আই লাইক আই লাইক নোয়িং হোয়াট দ্য ফিউচার হোল্ডস। হুম। সেটার মানে হচ্ছে যে, অবশ্যই আমি তো সাইকিক না, হুম। হ্যাঁ, কিন্তু আই লাইক নোয়িং, আই লাইক প্ল্যানিং ইট আউট, আই লাইক প্ল্যানিং এভরিডে, যে পরের দিন হুম। আসলে কি করব আমি। হুম, হ্যাঁ। এবং আমি সিমুলেট করি মাথায় সব। আই ওয়াজ অলওয়েজ লাইক দিস, আই অলওয়েজ ইউজ টু সিমুলেট যে এটা এটা হতে পারে, এটা হলে আমি এটা করব, এটাও হতে পারে, এটাও হতে পারে, এবং আই জট ডাউন এভরিথিং ইন মাই মাইন্ড সব সময়। দ্যাটস হাউ আই রোল। কিন্তু লাস্ট 3-4 মাস 5 মাস ধরে ইট হ্যাজ বিন ভেরি আনসার্টেন, আই ফিল লাইক। হুম। আই ডোন্ট ফিল লাইক আই এম ইন টোটাল কন্ট্রোল। হুম। যেই কারণে এবং আরো কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস, let's just say I'm not really bad at the moment, কিন্তু I have been better, I'm used to being better. আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে যে গুড ডেজ, গুড ডেজ হ্যাঁ, উইল গুড ডেজ উইল কাম। ইয়া, ওটা নিয়ে খুব বেশি ভাবছি না আমি। হ্যাঁ, 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 আমাদের ব্যাড ডেজও পারিপার্শ্বিকতার সবকিছু মিলেই তো সেই আমাদের সেই মেন্টাল সেই হেলথ। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এবং এটা শুধু আমি না, আমার মনে হয় যে কোনো নর্মাল মানুষকে আপনি এখন এটা যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় খুব ব্যতিক্রমী আনসার আপনাকে দেবে বলে আমার মনে হয় না। না, আমি এই মানে পডকাস্টটা করতেছি মনে হয় কয় মাস, 2-3 মাস ধরে। তো আমি হুম, ম্যাক্সিমাম হচ্ছে যাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসছি, ছেলে হোক বা মেয়ে হোক, সবার মেন্টাল হেলথের অবস্থা যে ভালো তা কিন্তু না। সবাই স্বাভাবিক। নিজেকে হচ্ছে যে কেউ নিজেকে মাইনাস দিচ্ছে, কেউ 1 দিচ্ছে, কেউ 2 দিচ্ছে, কেউ 5, 6, 7 এরকম আর কি, যে এক একজন রেট করতেছে, কিন্তু রেশিও হিসাব করলে যে অ্যাভারেজ মানে এরকমই। এভারেজ হচ্ছে যে সবাই মানে খারাপের দিকেই আছে আসলে, মেন্টালি কেউ আহ, ভালো নাই। আর আপনাকে আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আম, ধরেন আপনাকে একটা সুপার পাওয়ার চুজ করতে বলা হলো, কমিক বুক সুপার পাওয়ার, তাহলে আপনি কোনটা চুজ করবেন এবং কেন? ইনভিজিবিলিটি। ইনভিজিবিলিটি। আচ্ছা। এটা আমি ক্লাস 1 থেকে জানি যে আমি এটা চাই। এটা চাওয়ার কারণ কি? এটা না চাওয়ার কোনো কারণ নাই তো। হ্যাঁ, ইফ আই ক্যান ফ্লাই, হুম। ঠিক আছে, বুঝলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। হুম। ইনভিজিবিলিটি সব থেকে বড় ক্ষমতা। দ্যাটস ওয়াই গড ইজ সো পাওয়ারফুল, বিকজ গড ইজ ইনভিজিবল। আই ফিল লাইক উম, হ্যাঁ, ইউ ক্যান এটা প্লে গড। এটা চমৎকার, আসলে চমৎকার ভাবে বুঝাই বললেন। হ্যাঁ, গড তো আসলে ইনভিজিবল, আমরা তো কেউই দেখি নাই, আমরা যে ধর্মেরই হই না কেন। একদম। হ্যাঁ। ইউ বিকাম বাহ। ইনভিজিবল, ইউর ইনভিনসিবল। আচ্ছা, এরপরে আরেকটা মানে এখন আপনার হচ্ছে আপনার পছন্দের খাবারগুলো আসলে কি কি? আপনি কি কি খেতে পছন্দ করেন? সেটা চা হতে পারে, কফি হতে পারে, বা ডেজার্ট, প্রচুর। বা অন্য কোনো আমার ডিশ। আমার আমার মনে হয় যারা ভোজন রসিক হয় হুম। তারা হুম। খুব কমই আসলে, যারা সত্যিকার অর্থে ভোজন রসিক তারা খুব কম জিনিসই অপছন্দ করে খেতে। হ্যাঁ। হ্যাঁ, আমার পছন্দের তালিকা বিশেষ কোনো তালিকা আসলে আমি সব পছন্দ করি এক্সেপ্ট ফর মুড়ি ঘন্ট। আই ডোন্ট লাইক মুড়ি ঘন্ট, এবং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লাভ বাঙালি শেয়ার ফর মুড়ি ঘন্ট। ইট নেভার মেড সেন্স টু মি। হ্যাঁ, এবং আই হ্যাভ র্যান্ডম ফাইটস উইথ বাঙালি পিপল when I say যে আমার মুড়ি ঘন্ট ভালো লাগে না, তো তোমার মুড়ি ঘন্ট ভালো লাগে না? এত ভালো একটা জিনিস আছে, কিছু নাই পৃথিবীতে মুড়ি ঘন্ট ছাড়া। হ্যাঁ, দ্যাটস দ্য অনলি থিং আই হেট। এটা ছাড়া আমার পৃথিবীতে
মানে আমার পৃথিবীতে, নট হ্যাঁ অ্যাকচুয়াল মানুষের পৃথিবী, হ্যাঁ আমার পৃথিবীতে আমার এক্সপিরিয়েন্সে আমি যা যা খাইছি জীবনে, হ্যাঁ। অসাধারণ। তবে আমার একদম সব থেকে প্রিয় যেই খাবারটা, সেটা আমি সবসময় বলি হচ্ছে ডিম বেগুন। ডিম বেগুন কি আপনার মাথায় আসতে পারে? এই ডিম বেগুনের কোনো নাম নেই, এটা আমি দিছি এই নামটা। আমার আচ্ছা মা ছোটবেলায় যখন তার কিছু করতে ইচ্ছা করতো না, তখন সে বেগুন ছোট ছোট করে কেটে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ডিম ভেজে দিত। এবং আমি এখনো পর্যন্ত এত বড় হয়ে গেছি, আমি আই হ্যাভ বিন হ্যাভিং ইট অলমোস্ট এভরি আদার ডে। মাই মম মেক্স ইট বিকজ আই লাভ ইট, এবং ওয়াও আই ক্যান লিভ দ্য রেস্ট অফ মাই লাইফ ইটিং জাস্ট দিস। ওয়াও। তো that has to be my most favorite dish in the world, and it's amazingly simple to make. আচ্ছা ওকে। আর হচ্ছে আপনার পছন্দের কুক কে, নিজের মা বাদে, যার রান্না খেতে আপনার খুব ভালো লাগে? যে মায়ের রান্না তো অসাধারণ, এটা সবসময় হয়, এখন মা ছাড়া কে আছে যার রান্না আপনার খেতে ভালো লাগে? নো ওয়ান? লোপা কাকি, লোপা কাকি, লোপা কাকি হচ্ছে আমার কাকিমণি, আমার মেজো আচ্ছা কাকার বউ। আচ্ছা। তার রান্না আমার খুব ভালো লাগে। খুব যে মা, আমি যেহেতু একটু ঘর কোণে, তো হ্যাঁ আহ, ঘর থেকে কম বের হই এবং আচ্ছা। বাইরেও কম খাই। হ্যাঁ। হুম। তো মারই আমার জীবনের বেস্ট শেফ। হুম। এরপরে যাদের রান্না আমার অনেকবার খাওয়া হয়েছে সারা জীবন ধরে, সেটা আমার এই কাকি, তার রান্না খুবই ভালো। সেটা ছাড়াও আমার বড় পিসি, যে উপরের ফ্লোরেই থাকে, হ্যাঁ, হ্যাঁ সেও অসাধারণ রান্না করে। এই তিনটা মানুষের রান্না তো আসলে খুব, আরো কিছু মানুষ আছে যাদের রান্না মেনশন না করি। আচ্ছা কিন্তু হ্যাঁ, কিন্তু এই তিনজন সেম জায়গায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে আরো হ্যাঁ, আছে, মানে তারা জানবে আর কি, যে ভবিষ্যতে তারা তারা হচ্ছে ধরে নিবে যে আমাকেই মেনশন করছে, আরো আছে মানে, কিন্তু আমি আছি তাদের দলে। একদম। হ্যাঁ, মেনশন করলাম না, একটা ধোঁয়াশার মধ্যে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মনে হয় হচ্ছে যে অনেক কিছু খুব ধোঁয়াশার মধ্যে রাখতে পছন্দ করেন। একটা শিল্পীর কাজই তো তাই, সব না দিয়ে দিয়েই তো শিল্পী, এটাই তো শিল্প, যে তুমি বের করে নাও এখান থেকে কিছু একটা। সব আচ্ছা বলে দিলে তো হলাম না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে যে আর বেশিক্ষণ সময় নাই, আমাদের আর 7 মিনিটের মতো আছে। আমি আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আহ, আচ্ছা, আপনার ঢাকায় যেহেতু ঢাকায় বড় হয়েছেন, আপনার ঢাকায় হুম। হচ্ছে মানে গো টু প্লেস বা পছন্দের কোনো হোটেল, রেস্টুরেন্ট বা টঙের দোকান, এনিথিং যদি থাকে তাহলে আমাদেরকে একটু বলেন। মাথায় ঝিঝি পোকা ডাকছে এখন এই প্রশ্নটা শোনার পরে। আচ্ছা আপনি কি হ্যাঁ, বাইরে খুব একটা খাইতে পছন্দ করেন না, বা বাইরে খাওয়া হয় না? আমার বাইরে বেরোনোই কম হয়, বিলিভ ইট অর নট। আচ্ছা 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 হুম। আচ্ছা। আর এমনিতে উম, আপনি এটা 6-7 বছর আগে আমাকে জিজ্ঞেস করলে আমি অনেকগুলো জায়গার নাম আপনাকে বলতে পারতাম, হুম হুম হুম, যেখানে আমি রেগুলার যেতাম। হুম হুম। এখন এই মুহূর্তে ঢাকায় আসলে এমন খুব জায়গা নাই যেখানে আমি রেগুলার যাই, তবে একটা জায়গা আছে যেটা আমি সবাইকেই, যারা ঢাকায় থাকেন এবং শুনছেন আমাদের আজকে, আহ, ওই জায়গাটায় আপনারা ট্রাই করবেন। সেটা হচ্ছে সোহানবাগ মসজিদের ঠিক আগে তান্দুরি নাইটস নামে একটা নতুন জায়গা হয়েছে, নতুন বলতে 6-7 মাসের বেশি হবে না। হুম। এক্সেপশনাল ফুড, আচ্ছা এক্সেপশনাল। আচ্ছা। দ্যাট ইজ সাম প্লেস আই লুক ফর এন এক্সকিউজ টু গো টু। হ্যাঁ, এবং সেখানে আমি যাই, মাঝে মাঝেই যাই, বেশ কিছুবারই গিয়েছি। এবং অ্যাম্বিয়েন্স, জায়গাটা খুব কোজি, ছোট, অত পপুলার না, বেশি মানুষ যায় না, হেট পিপল, বেশি মানুষ গেলেই আমার ভালো লাগে না। খুবই হুম। সুন্দর জায়গা, এবং খুব প্রম্পট সার্ভিস, ফুড অলওয়েজ টেস্ট গ্রেট। সো ওয়াও। কুডোস টু তন্দুরি নাইটস, যেই এটা শুনছেন, ইফ ইউর অ্যারাউন্ড ধানমন্ডি, ভিজিট তান্দুরি নাইটস। ওকে। বাহ। হ্যাঁ এখন আপনার এই নবনূরে এসে কেমন লাগলো? খুবই মজার। মানে আমার জন্য তো একটা, মানে আমি হয়তো পরে বলতে পারবো যে কেমন লাগলো। আমার তো একটা র্যান্ডম মানুষ, যে এখন আর র্যান্ডম মানুষ রইলো না, তার সাথে আমি হ্যাঁ 1 ঘন্টা 9 মিনিট ধরে কথা বলছি। জি হ্যাঁ, তো খুব মজার। হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, খুব মজার, একজনের সাথে গল্প করলাম। এই গল্প নাকি আবার অনেকে শোনেও, আবার কমেন্টও করে। জি। হ্যাঁ। এই গল্প এই গল্প এই অডিও মানে এটা তো ভিডিওতে তো মানে কম, কিন্তু অডিও ভার্সন মানে বিদেশে যারা থাকে হ্যাঁ, আর কি, বিশেষ করে হচ্ছে যে হ্যাঁ, প্রবাসী বাঙালি যারা,
মানে বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে যে হুম। শুনে মোটামুটি। ওকে, গ্রেট। হ্যাঁ, খুবই মজা, খুবই মজা লাগলো হ্যাঁ আমার এটা শুনে। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এক্সপিরিয়েন্সটা তো ডেফিনেটলি আমার জন্য খুব নতুন এক্সপিরিয়েন্স। এবং এই যে আমার লাইফ খুবই রিওয়ার্ডিং, প্রত্যেকদিনই নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হয়, এভরিডে উইদাউট মিস। হ্যাঁ এরকম একটা দিনও নাই যে প্রতিদিন আমি সেম কাজ করছি। হ্যাঁ লাইক আজকে এটাও এরকম একটা গল্প অ্যাড হইলো। হুম 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 হুম। We have listeners from like 29 countries now, যে হুম। 29টা দেশ থেকে হচ্ছে যে শুনে, ইভেন রাশিয়ান চায়নার প্রবাসীরাও শুনে, অদ্ভুত। বাহ, হ্যাঁ খুবই মজার, খুবই মজার। হ্যাঁ। আর মানে খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো লাগলো। মানে এই হ্যাঁ, বিশেষ পডকাস্টের করে এগুলো শুনে শুনে মানে এখন তো আপনি আমাকে বলছেন, হ্যাঁ, হ্যাঁ যে এত এত জায়গায়, কিন্তু এই মুহূর্তে তো ওরকম লাগছে না। আমি না আপনার সাথে একটা কনভারসেশন করছি একটা ভিডিও কলে। হ্যাঁ হ্যাঁ, সেটারও যে এত দেশ থেকে আমাদের কনভারসেশন শুনছে, এবং সেখান থেকে হয়তো কিছুটা মজাও পাচ্ছে, হ্যাঁ তো খুবই মজার একটা বিষয়। কারণ সাধারণত অন্য মানুষকে এতক্ষণ ধরে আমি তো আসলে সেতার বাজাই। হুম হ্যাঁ, হুম হুম এত হুম কথা বলার সুযোগই হয় না আমার কখনো। হ্যাঁ হ্যাঁ, তো এটাও একটা মজার এক্সপিরিয়েন্স যে আজকের পারফরমেন্সটা পুরোটাই হচ্ছে কথা বলার। হ্যাঁ। এখন হচ্ছে আমরা আপনার সেতার হুম। বাজানো আমরা একটু শুনবো, যেহেতু হুম। আমরা একদম শেষে চলে আসছি, আমাদের আর হুম। 4-5 মিনিটের মতো আছে এই আর কি। এবং থ্যাংক ইউ সো হুম। মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুম, অনেক ধন্যবাদ। আপনি আমাকে ডাকলেন, আমাকে আমন্ত্রণ জানালেন, এবং শেষ মুহূর্তে আমি একটা পোস্টপোনও করতে, কারণ আমি প্রচন্ড ভুলে যাই। আহ, আমার ইনফরমেশন মনে থাকে না। এবং আগামীকালকে আমার বার্থডে। ও, হ্যাপি এবং হচ্ছে, বার্থডে। থ্যাংক ইউ। এবং হচ্ছে আমি আজকে সকালবেলা যখন আজকে সকালেই তো বোধহয় আমাকে, আজকে সকালে না কালকে রাত্রে আমাকে ওই একটা আপনি পাঠালেন না একটা রিমাইন্ডার, দিন কি জানি একটা হলো, একটা মেইল এলো না কি জানি একটা হ্যাঁ হলো। হ্যাঁ 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 হ্যাঁ। এবং পরে আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে হায় হায়, এখন আমি কি করবো, আবার ওনাকে বলবো যে আজকে আমরা না করি? তারপরে দেখলাম যে না, তো তো 6 তারিখে আসলে তো আজকে। হ্যাঁ, তো অসুবিধা নাই। আচ্ছা। তবে এই এক্সপিরিয়েন্সটা খুব মজার। এবং আপনাকে প্রশংসা দিতেই হয়। আপনি আপনার স্ক্রিপ্ট আছে নাকি আমি জানি না, কিন্তু আপনি কনভারসেশন তো আমার কাছ থেকে ঠিকই, আপনি ইউ জাস্ট হ্যাভ টু ইগনাইট মি। আপনি এটাও বুঝে গেছেন যে এই লোককে ইগনাইট করলেই সে কথা বলতে থাকবে। হ্যাঁ, এবং এটা ইউ ডান দ্যাট ব্রিলিয়ান্টলি। তো থ্যাঙ্কস টু ইউ টু। আমার হচ্ছে এবং আমিও নিজের একটু প্রশংসা করি, আমার হচ্ছে এটা গুণ, হুম। আমি হচ্ছে যে অচেনা অজানা মানুষের সাথে আমি মানে হ্যাঁ, ঘন্টার হ্যাঁ, পর ঘন্টা আমিও কথা বলতে পারি আর কি। গ্রেট। ইটস আ রিয়েলি গুড স্কিল টু হ্যাভ। হ্যাঁ। খুবই ভালো স্কিল। সেটার আমি অবশ্যই একটু শোনাতে পারি। এবং হচ্ছে তবে যারা জি। বাংলাদেশে থাকেন হুম তারা আমাকে একটু ফেসবুকে অ্যাড, আমি উম, অনুষ্ঠান হলেও যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এরকম না, হুম কিন্তু এই এই টাইপের অনুষ্ঠানগুলোতে আমার সেতার একটু কম বাজাতে ভালো লাগে এই কারণে, কারণ আমি খুব বিশেষ ধরনের একটা সেতার বাজাই, এবং জি। বাংলাদেশে আমি ছাড়া এবং আমার ছাত্রছাত্রীরা ছাড়া হুম। এই সেতার আসলে আর কেউ বাজায় না। সেতার আচ্ছা। আমি যদি একটু দেখাই, it does not look like the sitar that you would normally think of when you think of a sitar. হুম It's not brown, it does not have that extra thing over here, হুম it's not very decorative. It's হুম black in color. হ্যাঁ, তো এইটা একটা বিশেষ সেতার যেখানে মূল খেলাটা হচ্ছে সাস্টেইনের, ইট হ্যাজ অ্যামেজিং সাস্টেইন অন দ্য সেতার। হ্যাঁ, এবং এই সাস্টেইনটা না এরকম স্ট্রিম ইয়ার্ড বিশেষ কোনো ডিভাইস ইউজ না করলে আম, খুব ভালো আওয়াজ আসলে দর্শক পর্যন্ত পৌঁছায় না। হুম হ্যাঁ, যেই কারণে আমি একটু কম ইন্টারেস্ট থাকি, আমি একটু বাড়াচ্ছি। তবে আমি খুবই ওপেন মাইন্ডেড, এবং আমাদের বাড়ি, যে বাড়িটাতে আমরা থাকি, এখানে সবসময় আমাদের রেয়াজ ছিল যে যে কোনো সময় আসলে যে কেউই আসলে ইনভাইটেড। হ্যাঁ, আচ্ছা। মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক থাকার দরকার নেই আমার বাড়িতে আসার জন্য। তো আমি বেশিরভাগ সময় বাসায় থাকি। কারো যদি কখনো সেটা শিখতে ইচ্ছা হয়, বা জাস্ট মনে হয় যে এক কাপ চা খেয়ে আই জাস্ট ওয়ান্ট টু লে ব্যাক ওয়াইল সামওয়ান প্লেস ফর মি, ইউর মোস্ট ওয়েলকাম। অ্যাড মি আপ অন ফেসবুক, আইড বি মোর দেন হ্যাপি টু প্লে ফর ইউ, as long as you don't expect me to play at your wedding. হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি জানি না আপনি শুনতে পারবেন কিনা, খুব শোনা যায়? চমৎকার শোনা যাচ্ছে, চমৎকার শোনা যাচ্ছে। হ্যাঁ। ওকে।
So that was just 20 seconds of my sitar. It, I would love to perform for everyone at your show someday when I am better only. তো সেদিন আমি আর বেশি কথাবার্তা বলবো না. I will use my gadgets and make myself sound amazing over হ্যাঁ, the show someday. আমিও আমিও হচ্ছে বাংলাদেশে যখন আসবো আমি তখন পডকাস্টটা হচ্ছে যে ফিজিক্যালি করার চেষ্টা করব, যে আমরা সামনাসামনি বসে আড্ডা দিচ্ছি বা কথা বলছি ওভাবে। হ্যাঁ, and you're more than welcome to use my studio for this purpose. অফকোর্স, অফকোর্স, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আর অসাধারণ মানুষ একজন আপনি, যে আপনার সাথে Thank মানে you. আপনাকে তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আজকে কথা বলে মনে হ্যাঁ, হলো যে আপনি প্রচন্ড চমৎকার একজন মানুষ, এবং এই চমৎকার thank you. মানুষটাই থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। Thank you for having me at the show, and it was an amazing experience. এবং সবসময় মনে থাকবে কারণ হয়তো ফিউচারে আরো এরকম হবে, কিন্তু দিস ওয়াজ হ্যাঁ, দ্য ফার্স্ট, and this হ্যাঁ, will always remain the first. থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট অ্যান্ড হ্যাপি বার্থডে Thank অ্যাগেইন। you, thank you so much. Thank you everybody who was listening to us for almost an hour 10-20 minutes now, and ইয়া, hope to see some of you somewhere in Bangladesh someday while performing maybe. আর যদি এটা থ্রুতে আমাকে চিনে থাকেন তাহলে মানে drop off and say hi. হ্যাঁ, I love হ্যাঁ, that. হ্যাঁ, বাই, গুড Thank you. নাইট। Bye bye.